কলকাতার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে কর্মরত সমিত কাজের সূত্রে এসেছে কানপুরে। হঠাৎই ঘুরতে ঘুরতে সমিত পৌঁছে যায় কানপুরের বিখ্যাত আতর মহল্লায়। আর তারপরই ঘটতে থাকে একের পর এক আশ্চর্য সব ঘটনা। শেষ পর্যন্ত কি পরিণতি হয় সমিতের, শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে আতরের গন্ধ। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17 মে 1973। বর্তমানে কিশোর ও প্রাপ্তবয়স্ক দুই ধারার সাহিত্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। পেয়েছেন শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। ইতিমধ্যেই সাহিত্য সমাহারে প্রকাশিত হয়েছে তাঁর 3টি গল্প, জীবন্ত উপবীত, কালপেঁচার ডাক এবং ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। আমাদের আজকের গল্প আতরের গন্ধ আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত অন্ধকার যখন নামল এই বইটি থেকে। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আতরের গন্ধ। সুমিত কানপুরে এসে গত 3 দিন ধরে হোটেলের ঘরে বসে একটার পর একটা ফাইল আর হিসেবের কাগজপত্র নিয়ে কাজ করছে। সুমিত যাতে নিরুপদ্রবে কাজ করতে পারে সেজন্য শহরের কেন্দ্রস্থলে এই হোটেলটা পবন সিংই ঠিক করে দিয়েছেন। প্রয়োজনীয় ফাইল ইত্যাদি তিনি হোটেলেই নিয়ে এসেছিলেন। সুমিত কলকাতার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে চাকরি করে সেই কোম্পানির পুরনো ক্লায়েন্ট চর্মশিল্প ব্যবসায়ী প্রৌঢ় পবন সিং। কানপুর সহ উত্তর ভারতের বেশ কয়েকটা শহরে চর্ম সামগ্রীর ব্যবসা আছে পবন সিংয়ের। তার কোম্পানির হিসেবপত্র তৈরি করার জন্যই ফার্মের পক্ষ থেকে এই প্রথমবার কানপুর এসেছে অ্যাকাউন্টেন্ট সুমিত। বাইরে বিকেল হয়ে আসছে। সুমিত শেষ ফাইলটার কাজ সেরে সেটা পবন সিংয়ের হাতে তুলে দিতেই হাসি ফুটে উঠল পবন সিংয়ের মুখে। তিনি বললেন, এত তাড়াতাড়ি এত ভালোভাবে যে আপনি কাজ শেষ করে ফেলবেন তা আমি ভাবিনি। আমিও ভেবেছিলাম 5 দিন তো সময় লাগবেই। এই দেখুন না, সেই জন্য পরশু রাতে ট্রেনের টিকিট কেটে রেখেছি। মাঝে একটা দিন বেঁচে গেল, না হয় ভাবছি ঘুরেই কাটিয়ে দেবো এখানে। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন এখানে কোন কোন জায়গা আছে ভালো আর দেখার মতো আর কি? কলকাতার মতো কানপুরও পুরনো শহর। এখানে মিউটিনি মানে সিপাহী বিদ্রোহ হয়েছিল জানেন তো? সুমিতের ইতিহাসের প্রতি আগ্রহ বিস্তর। সে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা জানা। হ্যাঁ, 150 বছরেরও আগে বাংলার ব্যারাকপুরে স্মৃতি ক্যান্টনমেন্টে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। তারপর তো সব জায়গায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, দিল্লি গোয়ালিয়র থেকে শুরু করে লখনৌ, ঝাঁসি, মিরাট, কানপুর। সহি বাত। নানা সাহেবের নেতৃত্বে বাগি সিপাহীরা শেষ জং লড়েছিল কানপুর থেকে। তারপরে নিখোঁজ হয়ে যান নানা রাও। কোম্পানির ফৌজের সেনাপতি হেবলব কৌনপুরের, সে সময় এই জায়গার নাম ছিল কৌনপুর, দখল নেবার পর তোপের মুখে বেঁধে উড়িয়ে দিয়েছিল বাগি সিপাহীদের। কারণ তারা বিবি ঘরে 200 জন ইংরেজ নারী শিশুকে হত্যা করেছিল বলে। 1857 সালের 5ই মে বাগি সিপাহীরা কৌনপুরে দখল নেবার পর এই ঘটনা ঘটে। বিবি ঘর জায়গাটার বর্তমান নাম নানা রাও পার্ক। আমরা স্থানীয় লোকেরা ডাকি কোম্পানি বাগ নামে। এছাড়াও মেমোরিয়াল চার্চ আছে, কোম্পানির আমলের সাহেবদের সমাধি আছে ওখানে। একটা অটো বা গাড়ি রিজার্ভ করে এই দুটো জায়গা আপনি দেখে আসতে পারেন। এছাড়াও বিউরগাঁও মন্দিরও ঘুরে আসতে পারেন। অনেক পুরানা মন্দির, গুপ্তা ডাইনেস্টির সময় তৈরি। বাহ, আপনি এখানকার ইতিহাস বেশ জানেন তো দেখছি। ওই সব জায়গাগুলোতে যাবো তাহলে। হ্যাঁ, ইতিহাস আমারও ভালো লাগে। আমাদের তো এখানে 7 পুরুষের বাস। বাপ দাদাদের মুখে শুনেছি অনেক গল্প। আমাদের ছেলেবেলাতেও এখানে অনেক পুরানা হাভেলি ছিল কোম্পানির আমলের। স্তম্ভ, খিলান, গম্বুজওয়ালা বিরাট বিরাট সব বাড়ি। এখন সেসব ভেঙে কারখানা আর ফ্ল্যাট হয়েছে। সামান্য কিছু সে যুগের বাড়ি টিকে আছে আতর মহল্লাতে। হ্যাঁ, বিকেলে একটা সাইকেল রিক্সা নিয়ে
আপনি আতর মহল্লা ঘুরে আসতে পারেন। কোম্পানির আমলের আগে থেকেই আতরের জন্য কানপুর বিখ্যাত। এক সময় এক কানপুরে রইস আদমিদের বাস ছিল। তারা আতর ব্যবহার করতে ভালোবাসতেন। তাছাড়া সারা ভারতে রাজা মহারাজা নবাব এমনকি দিল্লির বাদশার কাছেও এই কানপুর থেকে আতর যেত। আপনি কানপুরের স্মৃতি হিসেবে আতর কিনে নিয়েও যেতে পারেন। জানেন, এমন অনেক আতর আছে, একবার তা কাপড়ে দিলে তারপর 100 বছর কাপড় ধুলাই করলেও খুশবু যাবে না। সুমিত কোনোদিন আতর ব্যবহার না করলেও পারফিউম ব্যবহার করতে খুব পছন্দ করে। এটা খুব ভালো খবর দিলেন। আজ বিকালে তাহলে একবার ঘুরে আসবো আতর মহল্লা থেকে। পবন সিং আর তার সঙ্গী কর্মচারী এরপর ফাইলপত্র নিয়ে উঠে পড়লেন। সব জায়গা ভালো করে বেরিয়ে আসুন। পরশু সন্ধ্যায় আমি আসবো আপনাকে প্ল্যাটফর্মে পৌঁছে দিতে। পবন সিং চলে যাবার পর সন্ধ্যার আগেই সুমিত হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল আতর মহল্লার উদ্দেশ্যে। পথ চলতেই একটা রিকশা ধরে রওনা দিল সেদিকে। ব্যস্ত বাণিজ্যিক শহর কানপুর, লোকজন, চিৎকার চেঁচামেচি, গাড়ি ঘোড়ার ভিড়, সেসব অতিক্রম করে ঘিঞ্জি গলিপথ ধরল রিকশা। নানা পথ ঘুরে রিকশা তাকে নামিয়ে দিল আতর মহল্লাতে। সুমিত যে পথ ধরে এলো, আতর মহল্লা সেসব জায়গার তুলনায় অন্যরকম। রাস্তার দুপাশের অনেক বাড়ি বেশ পুরনো, থামওয়ালা, খিলানওয়ালা, বিরাট বিরাট প্রাচীন হাভেলি। কোনো কোনো হাভেলির মাথায় ইসলামিক স্থাপত্যের গম্বুজও আছে। আবার কোনো কোনো বাড়ির প্রবেশ তোরণের মাথায় এখনো বসানো নানা দেবদেবীর মূর্তি। দেখি বোঝা যায় এই বাড়িগুলো যারা একসময় বানিয়েছিলেন তারা বেশ অর্থবান ছিলেন। কিছু বাড়ি অবশ্য বয়সের ভারে অতি জীর্ণ হয়ে পড়েছে। গা থেকে পলেস্তারা খসে গিয়ে চুন সুরকির গাঁথনি বেরিয়ে পড়েছে। ছাদের গায়ে মাথা তুলেছে বট অশ্বত্থ। তবু এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে, অতীত ঐতিহ্যের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, হাভেলি বা মঞ্জিলগুলো। হয়তোবা এই বাড়িগুলোই মিউটিনি বা সিপাহী বিদ্রোহের সময়কার। রাস্তাতে শেষ বিকেলে পথচারীর সংখ্যা অন্য রাস্তাগুলোর তুলনায় বেশ কম। তাদের সবার পোশাক বেশ ধোপদুরস্ত, পায়ে চামড়ার বুট জুতোর উপর ধুতি পাঞ্জাবি। জহরকোট পরিহিত হিন্দু থেকে চুড়িদার কুর্তা শোভিত মেহেন্দি রাঙানো দাড়ি, মাথার সূক্ষ্ম সুতোর কারুকাজ করা ফেজ টুপি পরা রাইজ মুসলমান, সবারই পোশাকে চলাফেরায় কেমন যেন একটা পুরানোর আভিজাত্য আছে। গলিটাতে প্রবেশ করার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত মিষ্টি গন্ধও এসে লাগতে থাকলো সুমিতের নাকে। আর তার সাথেই কেমন যেন একটা পুরনো দিনের গন্ধ। গলির ভিতর ঢুকে কিছুটা এগোতেই রাস্তার দুপাশে ছোট বড় আতরের দোকানগুলো সুমিতের চোখে পড়তে লাগল। হিন্দি, উর্দু, ইংরেজিতে দোকানগুলোর মাথার সাইনবোর্ডে তাদের নাম লেখা আছে। আতর মহল, গুলাববাগ, নূরজাহান, মহারাজ ইত্যাদি। সন্ধ্যা নামছে বলে কিছু দোকানে আলো জ্বলে উঠতে শুরু করেছে। সুমিত প্রথমে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাইরে থেকেই দেখতে লাগলো দোকানগুলোকে। কিছু দোকানে আধুনিকতার ছাপও আছে। কাছে ঘেরা ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত দোকান। দরজাতে উর্দি পরা দারোয়ান অবধি দাঁড়িয়ে আছে। রাস্তার গায়ে বেশ কয়েকটা পান আর চায়ের দোকানও আছে। তারই একটাতে দাঁড়িয়ে সুমিত এক ভাঁড় চা খেল। তারপর দোকানির উদ্দেশ্যে বলল, यहाँ पे इतर का अच्छा दुकान कौन सा है? वहाँ वो सामने वाले दुकान पे बहुत अच्छा मिलता है अतर। সূর্য ডুবে গিয়েছে। সুমিত ঢুকল লোকটার দেখিয়ে দেওয়া দোকানটাতে। বেশ বড় অভিজাত আতরের দোকান, বেশ পুরনো বটে। দোকানে ঢুকতেই সুমিতের নাকে এসে লাগল সুমিষ্ট আতরের খুশবু। দোকানের ভিতর প্রথমেই যে জিনিসটা তার দৃষ্টি আকর্ষণ করল তা হল ছাদের সিলিংয়ের কাছে চারপাশের দেওয়ালে টাঙানো আছে ফ্রেমে বাঁধানো
নানা রাজা মহারাজা নবাবদের পুরনো দিনের ছবি। সুমিত তাদের না চিনলেও কোনো ছবির গায়ে লেখা আছে প্রিন্স অফ আওয়াধ, কোনোটার গায়ে লেখা নবাব অফ পাতিয়ালা অথবা মহারাজ অফ বিকানের। অর্থাৎ এইসব অতি অভিজাত মানুষেরা একসময় এই দোকানেরই খদ্দের ছিলেন। দোকানের শোকেসগুলোতে সাজিয়ে রাখা আছে ছোট হোমিওপ্যাথি ওষুধের শিশির আকারের থেকে শুরু করে নানান ধরনের নানা আকারের আতরের শিশি বোতল। সেগুলোর মধ্যে বেশ কয়েকটা দামি কার্ড গ্লাসের তৈরি। দোকানের ক্যাশ কাউন্টারে বসে আছে মধ্যবয়সী ধবধবে পাঞ্জাবি পরিহিত দোকান মালিক। মাথায় তৈলসিক্ত চুল, মোটা গোঁফ, তাম্বুল পরা রঞ্জিত ওষ্ঠ। 2-3 জন কর্মচারীও আছে দোকানের নানা জায়গাতে। সুমিত কাউন্টারে বসা মালিকের সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা প্রথমে তার উদ্দেশ্যে বলল, तशरीफ लाइए जनाब। বলুন আপনার কি সেবা করতে পারি। ভালো আতর হবে? লোকটা সুমিতকে একবার ভালো করে জরিপ করে নিয়ে বলল, নিশ্চয়ই হবে, তবে আমরা কিন্তু দামি আতর ছাড়া রাখি না, সবই এক্সপোর্ট কোয়ালিটি। লোকটা দামের প্রসঙ্গে ইঙ্গিত দেওয়াতে সুমিতের আঁতে মৃদু ঘা লাগলো। সে গম্ভীরভাবে বলল, বুঝলাম। আচ্ছা, ভালো আতর কি কি আছে একটু বলুন। নাইম, ফেরদৌস, গজল, কস্তুরি সব ধরনের দামি আতরই আছে। বলেন আপনার কি লাগবে। এই আতরগুলোর দাম কত? যে আতরগুলোর কথা বললাম না, ও সবই 1 তোলা বা 1 ভরির দাম মোটামুটি 20,000 থেকে 40,000। তবে গজল কস্তুরির দামটা বেশি, 80,000 টাকা ভরি আছে। খাঁটি গজল কস্তুরি আরবে শেখেদের জন্য আমার দোকান থেকেই আতর যায়। লোকটার কথা শুনে সুমিত চমকে উঠল। সে আরবদের শেখেদের মতো ধনকুবের বা আমির নয়, সাধারণ চাকুরিজীবী। 1000 টাকা দামের পারফিউম হয়তো সে একটু কষ্ট করে কিনতে পারে, কিন্তু সোনার দামের সমমূল্য আতর কেনার ক্ষমতা তার নেই। অভিজ্ঞ দোকানদার সম্ভবত সুমিতের মনের এই ভাব আঁচ করতে পারল। মিটি আতর, মোগরা বা কেওড়ার মতো সাধারণ আতর আমার দোকানে পাবেন না, অন্য দোকানে খুঁজে দেখতে পারেন। সুমিত এরপর আর কথা বাড়ালো না। তাড়াতাড়ি সেই দোকান থেকে রাস্তায় বেরিয়ে আতর মহল্লাতে হাঁটতে শুরু করল। আতরের দাম জানার কারণে সেই দোকানটাতে ঢুকে সুমিত বিব্রত হলেও একটা সুবিধে হলো তার, সাধারণ আতরগুলোর নাম জানা হয়ে গেল। মিটি, মোগরা, কেওড়া নামগুলো নিজের মনে বলতে বলতে সুমিত ভাবতে লাগলো, এই আতরগুলোর দাম যদি তার সাধ্যের মধ্যে হয় তবে সে অবশ্যই কিনবে। আতর মহল্লাতে আসার স্মৃতি হিসেবে একটা আতর অন্তত সে কিনে নিয়ে যাবেই। কিন্তু কোন দোকানে এসব কম দামি আতর পাওয়া যাবে সে ঠিক বুঝে উঠতে পারল না। মনের খেয়ালে চলতে চলতে আতর মহল্লার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল সুমিত। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, লোকজন তেমন নেই। পথের দুপাশে প্রাচীন সব বাড়ি। তেমনই এক বাড়ির নিচে একটা আতরের দোকান দেখতে পেল সুমিত। অনেক পুরনো দোকান। দরজার মাথার উপর সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে গিয়েছে। দোকানের নামটা অবধি ঠিক করে পড়া যাচ্ছে না। সন্ধ্যা নামতে শুরু করেছে। কম দামি কোনো আতর পাওয়া যায় কিনা তা খোঁজ করবার জন্যে দোকানের দিকে এগোলো সে। দোকানের ভেতর পা রেখেই সুমিত বুঝতে পারল দোকানটা আগের দোকানের থেকেও বেশ পুরানো। একটা অদ্ভুত প্রাচীন গন্ধ যেন ছড়িয়ে আছে দোকানের ভিতরে। আগের দোকানটার মতো এ দোকানের কোনো চাকচিক্য নেই, বরং একটু অপরিষ্কারই বটে। দেওয়ালের গায়ে যে কাঠের খাপগুলোতে একসময় সম্ভবত আতরের শিশি রাখা থাকত, সেগুলো শূন্য, ধুলো মলিন, কোথাও বা মাকড়সার জাল। ঘরের এক কোণাতে একটা কাউন্টার মতো জায়গা, সেখানে হ্যারিকেন জ্বালাচ্ছিলেন এক বৃদ্ধ। পরনে চোগা চাপকান, মাথায় ফেজ টুপি। সুমিত তার সামনে গিয়ে দাঁড়াতেই সেই বৃদ্ধ তার দড়ি দিয়ে বাঁধা ডাঁট ভাঙা চশমাটা ভালো করে চোখে তুলে ধরে তাকালেন তার দিকে। বৃদ্ধের ঠিক পিছনে তাকের গায়ে পুরনো কিছু আতরের শিশি বোতল রাখা। বলছি, এখানে কেওড়া, মিটি, মোগরা এরকম কোনো সাধারণ আতর আছে? বৃদ্ধ একবার দেওয়ালের চারপাশের শূন্য র্যাকগুলোর দিকে তাকিয়ে নিয়ে মৃদু দীর্ঘশ্বাস ছাড়লেন। না,
কোনো আতরই আর আমার কাছে নাই। কথাটা শুনে সমিত দোকানের বাইরে যাবার জন্য পা বাড়াতেই যাচ্ছিল, ঠিক সেই সময় বৃদ্ধ বললেন, জনাব, যদি কোনো তকলিফ না হয়, দোকানে যখন ঢুকলেন তখন একটু ঠান্ডা পানি খেয়ে একটু জিরিয়ে যান। লোকটার কথায় একটা আন্তরিক আবেদন ছিল। সমিত যেটা উপেক্ষা করতে পারল না। আচ্ছা দিন। কাউন্টারের এক কোণে মাটির একটা কুঁজো রাখা। বৃদ্ধ একটা কাঁসার গ্লাসে তার থেকে জল নিয়ে সমিতের দিকে বাড়িয়ে দিলেন। একটা সময় এই দোকানে কেউ পা রাখলেই তাকে কেসার পেস্তার শরবত দিয়ে আপ্যায়ন করা হতো। পূর্বপুরুষের সেই নিয়ম আমি এখনো ধরে রেখেছি। তবে এখন তো আর শরবত দেওয়ার ক্ষমতা নেই, তবে পানি দিই। বেশ ঠান্ডা জল। সমিত বেশ তৃপ্তি করে জলপান করে গ্লাসটা নামিয়ে রেখে বৃদ্ধের মুখোমুখি একটা টুলে বসল। তারপর একবার চারপাশে তাকিয়ে নিয়ে বলল, দোকানটা অনেক দিনের পুরনো দেখছি। হ্যাঁ, এ বাড়ি আর দোকানটা আতর মহল্লার সব থেকে পুরানো আছে। 10 পুরুষের আতর ব্যবসা আমাদের। কোম্পানির আমলে আমার এক পূর্বপুরুষ আতরের ডালা নিয়ে রইস আদমিদের বাড়ি ফেরি করতেন। তারপরে ধীরে ধীরে বড় ব্যবসা গড়ে ওঠে। আমার বয়স 90 হতে চলল। 20 বছর আগে পর্যন্ত আমি এ ব্যবসা টেনে নিয়ে চলেছিলাম। তারপর ছেলে নাতিরা অন্য ব্যবসা নিয়ে দিল্লিতে চলে গেল। আমি একলা হয়ে গেলাম। বয়সও হয়ে গেল, ব্যবসা বন্ধ করে দিলাম। অভ্যাসবশত এখনো দোকান খুলি। কথা বলার তো লোক নেই না। আপনার মতো কেউ কখনো এলে তার সাথে বাতচিত করি, ভালো লাগে। তো জনাব, আপনার নাম কি আছে? হ্যাঁ, কোথায় থাকেন আপনি? আমার নাম সমিত, আমি কলকাতায় থাকি। এখানে কাজে এসেছিলাম। আমার নাম ফিরদৌস আলী। আপনি যে আতরগুলোর নাম বললেন না, তার মধ্যে কোন আতরের খুশবু আপনার বেশি পছন্দের বাবু? আসলে আমি কোনোদিন আতর মাখিনি। এই নামগুলো আমি জানতাম না। এই জানলাম এখানকার এক দোকান থেকে। তবে তারা অবশ্য সস্তার আতর বিক্রি করেন না। দামি আতর কেনার ক্ষমতাও আসলে আমার নেই। তাই একটুখানি ওই সস্তার আতরগুলো আর কি খুঁজছিলাম। হ্যাঁ, ওসব আতর দামের দিক থেকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী আছে। আতর কথাটা এসেছে ফার্সি শব্দ ইতর থেকে, যার অর্থ সুগন্ধি। জানেন তো, ঋতু অনুসারে বিভিন্ন আতর ব্যবহার করার নিয়ম আছে। আপনি যে আতরগুলোর নাম বললেন না, সেই মিটি, মোগরা, কেওড়া, এসব আতর গ্রীষ্মকালে ব্যবহার করার জন্য। আবার সেমামা আতর, কেসর, কস্তুরি, আম্বার, আউদ এসব আতর শীতকালের জন্য। আতর কিন্তু শুধু সুগন্ধি হিসাবে ব্যবহার হয় না, আতরের গন্ধে অবসাদ দূর হয়, সর্দি কমে, গেঁটে বাতের যন্ত্রণাতেও ওষুধ হিসাবে মালিশ করা হয়। বাহ, আতরের এত নাম ব্যবহার, এগুলো সত্যি আমার জানা ছিল না। আতর মাখার মতো শৌখিন লোকের সংখ্যা এখন বহুত কমে গেছে বাবু। লোকে বিদেশি গন্ধদ্রব্যের দিকে ছুটে, যা মাখলে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। শুধু যে লোকে দামের জন্য আতর মাখে না তা নয়, মানুষের রুচিও বদলেছে। অথচ এক সময় এই কানপুর শহরে রইস আদমিরা তো বটেই, সাধারণ মানুষরাও উৎসব অনুষ্ঠানে আতর ব্যবহার করত। আচ্ছা, আমি একজন ভদ্রলোকের কাছে শুনলাম যে কিছু কিছু আতর আছে যেগুলো একবার পোশাকে ব্যবহার করলে পোশাকটা যদি আপনি 100 বার কাছেন তাহলেও নাকি গন্ধটা যাবে না। হ্যাঁ, জনাব ঠিকই শুনেছেন। শাহী আতর ওসব। কিছু এমন আতর আছে যার গন্ধ 150-200 বছরও থাকে। তা বাবু,
কানপুরের কোন কোন জায়গা দেখলেন? না, তেমন কিছু এখনো দেখা হয়নি। ওই যে কোম্পানিবাগ নানারাও পার্ক নামে একটা পার্ক আছে, আর একটা শুনলাম পুরনো চার্চ আছে। ওই দুটো জায়গা কালকে গিয়ে দেখবো ভাবছি। হ্যাঁ, কোম্পানিবাগ। কোম্পানি আমলে ও জায়গার নাম ছিল বিবিঘর। সাদা চামড়া লোকেদের, সিপাহীদের বিবি বাচ্চারা থাকতো ওখানে। বাগী সিপাহীরা ওই জায়গা চারিদিক থেকে ঘিরে ফেলে ওখানেই খুন করেছিল তাদের, তারপর জ্বালিয়ে দিয়েছিল বিবিঘর। ছেলেবেলাতে আমরা ওই বিবিঘর বা কোম্পানি বাগে খেলতে যেতাম। সে সময়তেও এখানে কয়েক হাত মাটি খুঁড়লেই কোম্পানির আমলের বন্দুকের গুলির খোল, কামানের লোহার গোলা মিলত। ওখানে কোম্পানির আমলের একটা স্মারক স্তম্ভ ছিল, যার গায়ে লেখা ছিল মিউটিনির সময় ওই জায়গাতে নিরপরাধ ব্রিটিশ নারী শিশুদের খুন করেছিল দেশি সিপাহীরা। স্বাধীনতার পর অবশ্য সেই স্মারকটা সরিয়ে ফেলা হয়। অবশ্য না সরালি ভালো হতো আমার মনে হয়। ইতিহাস ভালো হোক বা খারাপ হোক, তা মোছার কিন্তু চেষ্টা করা উচিত নয়। দেখে আসুন ও জায়গা। তবে কি জানেন, ওসব জায়গা দেখতে হলে না ইতিহাস খোঁজার মন নিয়ে যেতে হয়, নইলে ও জায়গা একটা সাধারণ পার্ক ছাড়া কিছুই মনে হবে না। এই বিবি ঘর বা কোম্পানি বাগ, চার্চের কবরখানা আর এই আতার মহল্লার কটা বাড়ি শুধু এখনো সেদিনকার স্মৃতি নিয়ে কোনোভাবে টিকে আছে। 150-60 বছরের মধ্যে সব মুছে যেতে বসেছে। আমরা যারা এ শহরের পুরনো মানুষ আছি না, তারা এ শহরের পুরনো যতটুকু জানি, আগামী প্রজন্ম তাও জানবে না বাবু। সমিতের এরপর আরও কিছুক্ষণ কথা হলো বৃদ্ধর সাথে। তিনি বললেন তার ছেলেবেলাতে দেখা এ শহরের আভিজাত্যের কথা। কত রাইজ আদমি একসময় তার দোকানে আসতো সে কথা, মিউটিনির সময়কার তার শোনা কিছু কাহিনী। একসময় সমিতের খেয়াল হলো বাইরে অন্ধকার নেমেছে, তাকে হোটেলে ফিরতে হবে। সে উঠে দাঁড়ালো দোকান থেকে বেরোবার জন্য। জনাব, আমাকে মাফ করবেন। আদর দিতে পারলাম না বলে বড় খারাপ লাগছে। আরে মাফি চাওয়ার কি আছে, এটা কোনো ব্যাপার না। আপনার কাছে আমি যা গল্প শুনলাম এটা সত্যি কম পাওয়া নয় আমার কাছে। বলে সে ফিরদৌসকে নমস্কার জানিয়ে দরজার দিকে পা বাড়াতেই যাচ্ছিল, হঠাৎ জনাব একটু দাঁড়িয়ে যান, দেখি একটা জিনিস আছে কিনা। একটু দাঁড়িয়ে যান কেমন। সমিত তার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধের ঠিক পিছনেই একটা পুরনো আমলের লোহার সিন্দুক। তিনি ঝুঁকে পড়ে সেই সিন্দুকটা খুলে কাঁপা কাঁপা হাতে লোহার পাত দিয়ে মোড়া একটা কালো রঙের কাঠের বাক্স বের করে রাখলেন। বাক্সটা দেখেই বোঝা যায় সেটা অনেক পুরনো। ঝোলাবার জন্য গায়ে পিতলের আংটাও রয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না বাবু, এ আতরের বাক্সটা মিউটিনির আমলের। এই বাক্সটা কাঁধে ঝুলিয়ে রাইস আদমিদের বাড়ি আতর ফিরি করতেন আমার সেই পূর্বপুরুষ আব্দুল, যিনি আমাদের আতর ব্যবসার পত্তন করেন 150-200 বছর আগে। বাক্সের ডালাটা খুললেন বৃদ্ধ ফিরদৌস। সঙ্গে সঙ্গে অন্ধকারে একটা পুরনো মিষ্টি গন্ধ এসে লাগলো সমিতের নাকে। বাক্সের ভিতর খোপ কাটা, তার মধ্যে অনেকগুলো আতরের শিশি রাখা আছে। বৃদ্ধ কাঁপা হাতে একটার পর একটা শিশি বার করে হ্যারিকেনের সামনে মেলে ধরে দেখার চেষ্টা করতে লাগলেন ছোট ছোট কাঁচের শিশির মধ্যে কিছু আছে কিনা। কিন্তু সেই ছিপি আঁটা কাঁচের শিশিগুলোও শূন্য। কিন্তু শেষ পর্যন্ত একটা শিশি ভালো করে লণ্ঠনের আলোতে দেখার পর হাসি ফুটে উঠল বৃদ্ধের বলিরেখাময় মুখে। তিনি সেটা বাড়িয়ে ধরলেন সমিতের দিকে। 150-200 বছরের পুরনো খাস গুলাব আতর, আব্দুল আলীর আতর। এক ফোঁটা আছে এখনো, গায়ে মেখে নিন।
বিক্রি নয়, বিক্রি নয়। এই এক ফোঁটা আতর আমার উপহার আছে। আরে এক ফোঁটা হলেও তো এই জিনিস দুর্মূল্য, আপনি আমাকে এটা উপহার দিচ্ছেন? আমার অনেক বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না, উপর থেকে ডাক আসছে বুঝতে পারছি। তারপর এই বাক্সের কদর কেউ বুঝবে না, হয়তো বা ফেলেই দেবে বাক্সটা। তাই আপনাকে দিলাম, মেখে নিন। এ আতর মেখে পুরনো মেজাজে এই পুরনো শহরের পুরনো জায়গাগুলো ঘুরে দেখুন একবার, এতে আমার মনের আরাম হবে। বৃদ্ধ ফিরদৌসের কথা শুনে হোমিওপ্যাথি ওষুধের শিশির থেকে আকারে কিছুটা বড় সেই কাঁচের শিশির কাঁচের ছিপিটা সমিত খুলে ফেলল। এরপর সে শিশিটা নাকের কাছে তুলে ধরে প্রথমে গন্ধ শুঁকতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তাকে বাধা দিলেন। জনাব, রুকিয়ে, যারা রুকিয়ে। আতরের শিশিতে গন্ধ শুঁকতে নেই, ওতে আতরের গুণ নষ্ট হয়। বলেই আতরের শিশিটা তিনি হাত থেকে নিয়ে প্রাচীন আতরের কৌটোটা উপুর করে দিলেন সমিতের কোটের বুকের কাছে, আর সঙ্গে সঙ্গেই একটা মিষ্টি গন্ধে ভরে উঠল চারদিক। আশ্চর্য সুন্দর মিষ্টি একটা গন্ধ। বাহ, গন্ধটা কি সুন্দর তো! খাঁটি খাস গোলাপ আতর, এর খুশবু আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। এবার সত্যিই হোটেলে ফেরার জন্য রওনা হতে হবে সমিতকে। জায়গাটা অচেনা, বেশি সময় থাকলে অন্ধকারে ফিরতে সমস্যাও হতে পারে। কাজেই এরপর সে বৃদ্ধ আতর বিক্রেতা ফিরদৌসকে ধন্যবাদ জানিয়ে পথে নেমে পড়ল। আতর মহল্লার বড় দোকানগুলোর ঝাঁপ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। ল্যাম্পপোস্টগুলো খয়াটে আলো ছড়াতে শুরু করেছে নির্জন রাস্তাতে। কোথাও কোথাও হয়তোবা দু একজন আতর ব্যবসায়ী দিনের শেষে তাদের বন্ধ দোকানের শেডের নিচে দাঁড়িয়ে কারবারের হিসেব কষছে। নিজের মনেই গুনগুন করে একটা বাংলা গজল গানের কলি ভাঁজতে ভাঁজতে হাঁটতে লাগলো সমিত। আতরটা গায়ে দিয়ে দোকানের বাইরে বেরোনোর পর থেকেই মনের মধ্যে বেশ একটা ফুরফুরে ভাব লাগছে তার। হঠাৎ পিছন থেকে শব্দটা কানে এলো তার। আপনি কি বাঙালি? সমিত পিছন ফিরে দেখতে পেল একজন মাঝবয়সী লোককে। তার পরনে ধুতির ওপর পরা একটা লাল রঙের পুরনো কোটের মতো পোশাক, মাথার চুল ছোট করে ছাঁটা, শরীরের গড়ন বেশ মজবুত ধরনের। হ্যাঁ, বাঙালি। আপনি? হ্যাঁ, আমিও বাঙালি। সামনেই একটা হাভেলিতে থাকি। আপনার চেহারা দেখে আর গানের কয়েকটা শব্দ শুনে বুঝলাম আপনি বাঙালি। তাই কথা বলার লোভ সামলাতে পারলাম না। হ্যাঁ, বিদেশে কোনো বাঙালি অন্য বাঙালিকে দেখলে এমনটাই অনুভূতি হয়। থামতে হবে না, চলুন যেতে যেতেই কথা বলি। আমিও তো ওই দিকেই যাচ্ছি। খাস গোলাপ আতর মেখেছেন দেখছি। খুব পুরনো আর ভালো আতর। আপনি আতর চেনেন দেখছি। তা চিনি, কম বছর তো হলো না এখানে আছি। কিন্তু এ আতর পেলেন কোথায়? না না, এটা আমি কিনিনি। এই ফিরদৌস নামে এক বৃদ্ধ দোকানদার আছেন, ওনার দোকানেই গিয়েছিলাম। পুরনো শিশিতে এক ফোঁটা আতর ছিল, তো উনি আমাকে এটা উপহার দিলেন, আমার পোশাকে লাগিয়ে দিলেন। আমি ঠিকই অনুমান করেছিলাম। ওর এক পূর্বপুরুষ আব্দুল মিউটিনির আমলে এই আতরের ব্যবসা করত। আপনার পরিচয়টা? এখানে কি করেন আপনি? আমার নাম রাজারাম দত্ত, জাতে কায়েত। একসময় আর্মিতে ছিলাম, 46 ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। চাকরির সুবাদেই এখানে এসেছিলাম, তারপর এখানেই রয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলার কোথাকার লোক আপনি? গঙ্গাপাড়ে নৈহাটি, ওর পাশেই ভট্টপল্লী। সংস্কৃত পণ্ডিতেরা থাকেন নৈহাটি, চেনেন? হ্যাঁ হ্যাঁ, নৈহাটি চিনব না? কলকাতা থেকে তো ট্রেনে মাত্র 1 ঘন্টার পথ। আমি গেছি ওখানে, বার কয়েক গেছি। কতদিন আমার সেখানে ফেরা হয়নি।
জানেন, আমাদের বাড়িটা ছিল একদম গঙ্গার পাড়ে। নাম শিবালয়। পুরনো দিনের বিরাট বাড়ি। একটা শিব মন্দির ছিল বাড়িতে। একসময় আমার এক পূর্বপুরুষ জমিদারের গোমস্তা ছিলেন, তিনি বাড়িটা বানিয়েছিলেন। কিন্তু তারপরের কয়েক পুরুষ বসে বসে খেয়ে আমোদ ফুর্তি করে সব শেষ করেছিল। যখন আমাদের সময় এলো তখন ভাড়ার সব শূন্য। বাবা মারা গেলেন ছেলেবেলায়। আমরা অনেক কটা ভাই বোন, একবেলা খাওয়া জোটে তো আর একবেলা না খেয়েই কাটাই। আমার তখন মাত্র 18 বছর বয়স। একদিন শুনলাম আর্মিতে লোক নিচ্ছে। কাউকে না বলে একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোজা গিয়ে হাজির হলাম কলকাতার ফোর্ট উইলিয়ামে। চাকরিটা হয়ে গেল। ট্রেনিং শেষ হবার পর আমাকে পাঠানো হলো প্রথমে মিরাটে, তারপর লখনৌ হয়ে এই কানপুরে। বেশ কয়েকটা লড়াইতেও অংশ নিয়েছি আমি। তার মানে আপনি তো বেশ একটা রোমাঞ্চকর জীবন কাটিয়েছেন। হ্যাঁ, তা বলতে পারেন। সত্যি রোমাঞ্চকর জীবন। এ শহরে কোন কোন জায়গা দেখলেন? না, তেমন কিছু দেখা হয়নি। তবে কালকে দিনটা ফেরার আগে হাতে আছে। ভাবছি সকালের দিকে বেরিয়ে বিবিঘর মেমোরিয়াল চার্চ, এই দুটো জায়গা অন্তত দেখব। হ্যাঁ, দেখে আসুন, দেখে আসুন। মিউটিনির আমলের জায়গা সব। তবে চার্চে ফিরিঙ্গিদের কবরগুলো ছাড়া সে আমলের কোনো কিছুই আর এখন নেই। কথা বলতে বলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন রাজারাম। লোকটা থামতেই সমিতও দাঁড়িয়ে পড়ল। রাস্তার গায়েই একটা পুরনো দিনের দোতলা হাভেলি, শ্যাওলা মাখা পলেস্তরা খসা দেওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যায় বাড়িটার বয়স কম করে 150 বছর হবেই, অর্থাৎ মিউটিনির সময়কার। হাভেলিটার গায়ে একটা প্রকাণ্ড বটগাছ। সে যেন তার ডালপালা দিয়ে বাড়িটাকে আঁকড়ে ধরে রেখে তাকে মাটিতে মিশে যেতে দিচ্ছে না। এটা আমার বাসস্থান। ও আচ্ছা, এই বাড়িটা তো অনেক দিনের পুরনো দেখছি। হ্যাঁ, এ তল্লাটের সব থেকে পুরনো বাড়ি। এ বাড়ি মিউটিনি দেখেছে। আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। বিদেশে বাঙালি দেখলে তাকে আত্মীয় বলে মনে হয়। আমারও বেশ ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আবার যদি কোনোদিন কানপুরে আসি, দেখা হতে পারে আপনার সাথে। আচ্ছা, এবার আমি আসি। রাজারাম মৃদু হেসে হাত জোর করে তাকে নমস্কার জানিয়ে হাভেলির ভিতরে ঢোকার জন্য এগোলো। আর সমিত আবার হাঁটতে শুরু করল। মিনিট তিনেকের মধ্যেই সে আতর মহল্লার বাইরে বেরিয়ে আলোকোজ্জ্বল ঘিঞ্জি অঞ্চলটাতে পৌঁছে গেল। তারপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা ফিরে এলো হোটেলে। হোটেলে ফিরে তেমন কোনো কাজ ছিল না তার। কাজেই ঘণ্টাখানেক নিজের রুমে টেলিভিশন দেখার পর সমিত রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। শেষ রাতের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সমিত। দাউ দাউ করে জ্বলতে থাকা একটা বিশাল বাড়ির সামনে সে দাঁড়িয়ে। চারপাশে লোকজন চিৎকার করছে। যে লোকগুলো চেঁচাচ্ছে তাদের কারো হাতে তলোয়ার, কারো হাতে বন্দুক। উন্মত্ত স্বরে চিৎকার করছে তারা। লোকগুলোর পোশাক দেখে সমিত বুঝতে পারল তারা সবাই দেশি সৈন্য। গায়ে লাল রঙের জামা, কাঁধের কাছে সুতোর ঝালর, বাহুতে বাঁধা পরিচয় নির্ণায়ক পিতলের চাকতি, ধুতি কোমর বন্ধ দিয়ে বাঁধা, পায়ে জুতো। লোকগুলোর মধ্যে কেউ কেউ গুলিও চালাচ্ছে জ্বলন্ত বিবি ঘরকে লক্ষ্য করে। একবার একটা উল্লাসধ্বনি শুনে সমিত তাকিয়ে দেখল একজন অশ্বারোহী দেশি সৈনিক ঘোড়া ছুটিয়ে চলেছে। ঘোড়ার জিনের সাথে বাঁধা দড়ির অপর প্রান্তে এক ইংরেজ সৈনিকের মৃতদেহ। ঘোড়ার খুরের সাথে সাথে মাটিতে ঠোকর খেতে খেতে চলেছে গোরা সৈনিকের রক্ত আর ধুলো মাখা মৃতদেহটা। সৈনিকদের উন্মত্ত চিৎকার, গুলির শব্দ, ঘোড়ার খুরের শব্দে ভয়ঙ্কর পরিবেশ চারিদিকে। এক সময় সমিতের সামনেই প্রচণ্ড শব্দ করে মাটিতে আছড়ে পড়ল
জ্বলন্ত বিবি মহলের একটা অংশ। আর তার সঙ্গে সঙ্গেই মাটিতে ছিটকে পড়ল বিবি ঘরের মাথার ওপরের কোম্পানির পতাকা সমেত বিশাল পতাকা দণ্ডটাও। তা দেখে সম্মিলিত উল্লাসধ্বনি করে উঠল সিপাহীরা। কয়েকজন সৈনিক আগুনের মধ্যে ছুটে গিয়ে কোম্পানির পতাকাটা পায়ে মারাতে লাগল। কিন্তু এরই মধ্যে হঠাৎই সব শব্দকে ছাপিয়ে গুম গুম করে কোথায় যেন কামানের গর্জন হলো বেশ কয়েকবার। আর সেই শব্দ শোনা মাত্রই কয়েক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আর এরপরই একজন ঘোড়সওয়ার সিপাহী ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলল, থাকো থাকো, ক্যাপ্টেন হ্যাভলক এসে গেছে, সঙ্গে অনেক গোরা সৈন্য। ওই যে তার কামানের শব্দ, ও আমাদের সবাইকে তোপের মুখে উড়িয়ে দেবে। জলদি ভাগো, পালাও সব। সঙ্গে সঙ্গেই দেশি লোকজন আর সিপাহীদের উল্লাসধ্বনি বদলে গেল ভয়ার্ত চিৎকারে। চিৎকার করতে করতে বেশ কিছু সিপাহী যে যেদিকে পারল ছুটতে শুরু করলো। আবার একদল সিপাহী কোম্পানির ফৌজের মোকাবিলার জন্য বন্দুক আর হাত কামান নিয়ে প্রস্তুত হলো। কিন্তু সমিত কিছুতেই বুঝতে পারছে না এই রণভূমি ছেড়ে কোন দিকে যাবে, কোথায় পালাবে। এ তো তার অপরিচিত জায়গা। হ্যাভলক সাহেবের সৈন্যদের কামানের গর্জন ক্রমশ এগিয়ে আসতে লাগলো। কিছু দেশি সিপাহীও সেদিকে লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। কিছুটা তফাতেই একটা কামানের গোলা এসে আছড়ে পড়ল। বেশ কয়েকজন সিপাহী চোখের সামনে নিমিষে উড়ে গেল সেই গোলার আঘাতে। হতভম্ব আতঙ্কিত সমিত কিছুতেই বুঝে উঠতে পারছে না সে কোথায় পালাবে। এখানে থাকলে তার মৃত্যু নিশ্চিত। ঠিক সেই সময় হঠাৎ একজন দেশি সিপাহী তাকে জিজ্ঞেস করল, আপনি বাঙালি? হ্যাঁ, বাঙালি। জবাব দিয়েই সমিত চিনতে পারল লোকটাকে। আরে, এ তো রাজারাম। রাজারাম তাকে বলল, আসুন আসুন আমার সাথে, ওরা এসে পড়লো বলে। এখানে থাকলে আপনি বাঁচবেন না। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সমিত রাজারামের পিছন পিছন বিবি ঘরের সামনের মাঠ ছেড়ে ছুটতে শুরু করলো। মাঠ ছেড়ে একটা মহল্লার মধ্যে ঢুকে পড়ল তারা। পথের দুপাশে বিরাট বিরাট হাভেলি, কিন্তু সেখানে প্রবেশ করার পর পিছনে কাদের যেন শব্দ পেয়ে তারা বুঝতে পারল কারা যেন তাদের পিছনে ধাওয়া করেছে। রাজারাম বলল, কোম্পানির সিপাহীরা শহরে ঢুকে পড়েছে, ওরাই আমাদের পিছনে আসছে। আর এই কথা বলার পরেই রাজারাম রাস্তার পাশে একটা বট গাছের গায়ে একটা হাভেলির মধ্যে ঢুকে পড়ল। বাড়ির ভিতর চক মেলানো বিরাট উঠোন, তার চারপাশে অনেক ঘর, তবে লোকজন কোথাও নেই। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো ওরা। বলছি, এটা কার বাড়ি? এখানকার লোকজন সব কোথায়? এটা আতার মহল্লা। বাড়ির লোকজন সব যুদ্ধের ভয়ে শহর ছেড়ে পালিয়েছে, যেমন আরো অনেকে পালিয়েছে। তবে এ বাড়িটা আমার চেনা হবে। দোতলায় উঠে একটা ঘরের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল রাজারাম। যাক, আপাতত বেঁচে গেছি। ওরা আমাদের দেখতে পেলেই তোপের মুখে বেঁধে উড়িয়ে দিত বা ফাঁসিতে ঝুলিয়ে দিত। হ্যাভলক সাহেবের এক অনুচর আছে, সিমসন তার নাম, সাংঘাতিক লোক। ইতিমধ্যেই সে বহু বাগী সিপাহীকে তোপের মুখে উড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকার নামলেই আমরা কানপুর শহর ছেড়ে পালাবো। সমিতের মাথাতে ব্যাপারটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না। কিভাবে সে ওই বিবি ঘরের সামনে উপস্থিত হলো কিছুই বুঝে উঠতে পারছে না সে। বিস্মিতভাবে ঘরের চারপাশে তাকাতে লাগলো সে। অনেক কটা চিকের পর্দা ঢাকা দরজা জানালা আছে ঘরটাতে। মেঝেতে ফরাস পাতা, মাথার উপর ঝাড়বাতিও আছে, যা দেখে সমিতের মনে হলো সম্ভবত কোনো ধনী ব্যক্তিরই ঘর এটা। আর এরপরে নিচে একটা কোলাহল শোনা গেল। শব্দটা কানে যেতেই রাজারাম ঘরের একটা জানালার কাছে গিয়ে পাল্লাটা সামান্য ফাঁক করে নিচে তাকিয়ে উত্তেজিত স্বরে বলল, সিমসন সাহেব তার সৈন্যদের নিয়ে হাভেলি ঘিরে ফেলেছে। কিন্তু আমরা যে এই হাভেলিতে ঢুকলাম, ওরা জানলো কি করে? খাস আতরের গন্ধটাই ওদের এই বাড়িতে পৌঁছে দিল। তার মানে? রাজারাম তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজের কোমর থেকে তার তলোয়ার খুলে নিল। কোলাহলের শব্দটা এতক্ষণে বাড়ির ভিতর প্রবেশ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। সৈন্যদের বুটের ভারী পায়ের শব্দ। সমিতদের ঘরের বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালো সেই শব্দ। এবার ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকবে।
জয় সেনাপতি নানা সাহেবের জয়, ভারত সম্রাট বাহাদুর শাহ জয়, জয় সেনাপতি নানা সাহেবের জয়। বলেই দরজার দিকে তলোয়ার উঁচিয়ে দাঁড়ালো সে। এই পর্যন্ত স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেল সমিতের। কিন্তু ঘুম ভাঙার পরই ঘরের বন্ধ দরজার বাইরের করিডরে কাদের যেন কথাবার্তার শব্দ সমিতের কানে এলো। বাইরে ভোরের আলো তখনও ফোটেনি। সমিতের রিস্ট ওয়াচের সময় দেখাচ্ছে ভোর 4টে। দরজার ওপাশের কথাবার্তার শব্দ শুনে কৌতূহলবশত বিছানা ছেড়ে সমিত দরজা খুলল। হালকা আলো জ্বলছে দোতলার করিডরে। সমিতের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে হোটেলের ম্যানেজার আর একজন বেয়ারা বা রুম সার্ভিসের লোক। সমিত দরজা খুলতেই কথা থামিয়ে দিল তারা। ম্যানেজার সমিতকে দেখে বেশ লজ্জিত স্বরে বলল, মাফ করবেন স্যার, আমাদের কথার শব্দে আপনার ঘুম ভাঙল বলে আমরা দুঃখিত। এ কথা বলার পর ম্যানেজার তার বেয়ারার দিকে তাকিয়ে ভর্ৎসনার স্বরে বললেন, রাতে নেশা করে ডিউটি করলে তোমাকে আর চাকরি করতে হবে না, শহরে অন্য কোথাও চাকরি খুঁজে নাও। আপনি বিশ্বাস করুন স্যার, আমি ভুল দেখিনি। 12 নম্বর রুমের বোর্ড আর 4টে নাগাদ আমাকে ওই ডোরবেল বাজিয়ে তার ঘুম ভাঙিয়ে দিতে বলেছিলেন। সেজন্য আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠেই দেখতে পেলাম বিরাট বড় একটা কালো কুকুর ঠিক এখানেই দাঁড়িয়ে আছে। আমার পায়ের শব্দ শুনে ওই বিলিতি কুকুরটা আমার দিকে এমনভাবে তাকালো না যে আমি একেবারে ঘাবড়ে গিয়ে আপনাকে ডেকে আনলাম। কুকুরটা কি তবে বাতাসে মিলিয়ে গেল? আজকাল নেশা বাড়ছে তোমার। তাকে এই কথা বলে সমিতের থেকে আরো একবার ক্ষমা চেয়ে লোকটাকে নিয়ে চলে গেলেন ম্যানেজার। সমিত আবার নিজের ঘরে ঢুকে পড়ল। সকাল 9টা নাগাদ স্নান সেরে প্রাতরাশ খেয়ে শহরের সিপাহী বিদ্রোহের দ্রষ্টব্যগুলো দেখার জন্য সমিত নিজের রুম থেকে বেরোল। নিচে নেমে রিসেপশনে রুমের চাবি দেওয়ার সময় ম্যানেজারকে জিজ্ঞেস করল, কি কুকুরটার খোঁজ মিলল? কুকুর ঢুকলে তো তার সন্ধান মিলবে। গেটম্যান সারা রাত গেটে ডিউটিতে ছিল, সারা রাত সে গেট খোলেনি। তাও না হয় কোনো স্ট্রিট ডগ হলে বুঝতাম সে যে কোনো একটা ফাঁকে ভিতরে ঢুকে গেছে। আর ও যে কুকুরটাকে দেখেছে সেটা নাকি একটা বাঘের মতো বিলাতি কুকুর। আমি আমার কর্মচারীকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি, আর যদি ও কোনোদিন নেশা করে ডিউটি করে তবে সঙ্গে সঙ্গে ওকে তাড়িয়ে দেব। ওর আচরণের কারণে ভোররাতে আপনার ঘুম ভেঙেছে বলে আমরা সত্যিই খুব দুঃখিত স্যার। চাবি জমা দিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো সমিত। একটা অটোরিকশা পেয়ে গেল সে। ভাড়ার ব্যাপারে দরদাম করে রিকশাতে উঠে বসল। রিজার্ভ করা অটোরিকশা তাকে নিয়ে কোলাহল মুখর জনাকীর্ণ কানপুর শহরের মধ্যে দিয়ে প্রথমে ছুটল নানা রাও পার্কের দিকে। স্থানীয় লোকেরা যাকে ডাকে কোম্পানি বাগ নামে। কিছুক্ষণের মধ্যেই নানা সাহেব পার্কে পৌঁছল সে। প্রাচীন দুর্গের মতো তোরণ দিয়ে পার্কে প্রবেশ করল। এখানেই একসময় বিবি ঘর ছিল। প্রবেশ তোরণের পাশে একটা সাইনবোর্ডে এ জায়গা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস লেখা। হ্যাঁ, এই বিবি ঘরই ধ্বংস করেছিল বাগি সিপাহীরা। আর দেশি সিপাহীদের হাতে নিহত ব্রিটিশ নারী পুরুষদের স্মারকস্থল হিসেবেই এই পার্ক প্রথম নির্মিত হয়। স্বাধীন ভারতে যার নাম পরিবর্তিত হয়ে হয় নানা রাও মেমোরিয়াল পার্ক। সমিতের মনে পড়ে গেল ভোর রাতে দেখা তার স্বপ্নের কথা। এক অদ্ভুত রোমাঞ্চকর স্বপ্ন। সমিত সেই ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে লাগলো নিজের মনে মনে। তার এই কথাই মনে হলো যে পবন সিংয়ের মুখে শোনা কানপুরের সিপাহী বিদ্রোহের কাহিনী, বিবি ঘর ধ্বংস হওয়ার কাহিনী, গত সন্ধ্যায় প্রাক্তন সেনাকর্মী রাজারামের সাথে তার পরিচয়, কথোপকথন, বটগাছের পাশে মিউটিনির আমলের পুরনো বাড়িটা দেখা, এই সব মিলেমিশেই তার মনে ওই অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্নটা তৈরি হয়েছিল। পার্কে ভিড় নেই, এখনো কোনো লোকজন প্রবেশ করেনি সেখানে। ধীরে ধীরে পার্কটা ঘুরে বেড়াতে শুরু করল সে। উন্মুক্ত পরিবেশে নিজের পোশাকে লাগানো পুরনো খাস গুলাব আতরের অদ্ভুত সুন্দর গন্ধটা টের পেতে লাগল সে। সুন্দর ফুলের বাগিচা আর ঘাসে ছাওয়া বিরাট পার্ক। নানা স্থানে রয়েছে সিপাহী বিদ্রোহের নায়কদের মূর্তি। এই দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনমুক্ত করার জন্য
সেই বারুদের গন্ধ আর তলোয়ারের ঝংকার মুখরিত দিনে যারা গোরা সৈনিকদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, ফাঁসি কাটে চড়েছিলেন, তাঁদের মূর্তি। নানা সাহেবের মূর্তি তো আছেই, আর তার সাথে আছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি সহ আরও অনেকের মূর্তি। এই সব মূর্তির সামনে দাঁড়িয়ে অতীতের সেই সব দিনের কাহিনী স্মরণ করে সমিতের এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব হতে লাগল। সে প্রতিটা মূর্তির সামনে বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মূর্তিগুলো দেখতে দেখতে মনে মনে কল্পনা করার চেষ্টা করতে লাগল সিপাহী বিদ্রোহ বা মিউটিনির ঘটনা প্রবাহ। তবে সে যুগের অন্য তেমন কিছু পার্কে নেই। নিহত ইউরোপিয়ানদের স্মরণে কোম্পানির লোকেরা এখানে যে স্মারক বসিয়েছিল তা যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে তা পবন সিং এর কাছে আগেই শুনেছে সমীর। যাই হোক, পার্ক দেখে যখন সে বাইরে বেরিয়ে এলো তখন ইতিমধ্যেই ঘন্টা দুয়েক সময় কেটে গিয়েছে। বেলা প্রায় 11:30। আবার অটোরিকশাতে চেপে সমিত রওনা হয়ে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে। শহরের রাস্তার যানবাহন ওই হট্টগোলের মধ্যে দিয়ে এগোতে এগোতে বৃদ্ধ অটো চালক একবার সমিতকে প্রশ্ন করল, ये कौन सी आतर है बाबू साहब? बढ़िया खुशबू आछे। खास गुलाब आतर। बढ़िया आतर, रईस आदमी का आतर। नाम सुना था, आज खुशबू मिला। কানপুর শহরের ব্যস্ত জনপদ দেখতে দেখতে সমিত একসময় পৌঁছে গেল মেমোরিয়াল চার্চের গেটে। জনবসতিপূর্ণ জায়গার মধ্যে মিউটিনির আমলের বিরাট চার্চটা অবস্থিত প্রাচীর ঘেরা বিশাল অঞ্চল নিয়ে। সমিত গেটের ভিতরে প্রবেশ করতেই নিমিষের মধ্যেই যেন বাইরের জনকোলাহল মিলিয়ে গেল। গাছগাছালি বাগান সমৃদ্ধ প্রাকার ঘেরা চার্চ, আর তার চারপাশে এক অপার নিস্তব্ধতা আর শান্তি বিরাজ করছে। সমিত এগুলো চার্চের দিকে। লাল ইটের তৈরি চার্চটার সামনে পৌঁছে পুরনো কানপুর অর্থাৎ মিউটিনির সময়কার অনুভূতি পেল সমিত। ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত লাল ইটের চার্চের গায়ে সময় যেন থমকে আছে। সমিত শুনেছে এই চার্চের কবরখানাটা ঠিক মিউটিনির সময়কার, আর এই চার্চ তৈরি হয়েছিল তার কয়েক বছরের মধ্যেই। 2-4 ট্যুরিস্ট ইতিউতি ঘুরে বেড়াচ্ছে চার্চের সামনে, চার্চ সংলগ্ন বাগানে। যে কোনো কারণেই হোক চার্চের ভিতরে প্রবেশের তোরণ বন্ধ। সেটা দেখে সমিত মৃদু হতাশ হল। পুরনো আমলের চার্চটার বাইরে থেকে চারপাশে একবার চক্কর কাটল সে। সমিত ঘুরতে ঘুরতে একসময় উপস্থিত হল এই জায়গার প্রাচীনতম স্থানে, যেখানে বিদ্রোহের সময় বাগী সৈন্যদের হাতে নিহত ব্রিটিশদের কবর দেওয়া হতো। আজও প্রাচীন কবরবেদী রয়ে গিয়েছে সেখানে। কবরস্থানটা ঘুরতে ঘুরতে সমিতের মনে হলো, কোথায় সেই সাগর পাড়ের দেশ ইংল্যান্ড আর কোথায় এই কানপুর। নিয়তি হয়তো এই কবরখানাতে যারা ঘুমিয়ে আছে তাদেরকে মৃত্যুর জন্য এখানে টেনে এনেছিল। তবে যুদ্ধের নিয়মই হলো, এই যুদ্ধ যখন শুরু হয় তখন উভয় পক্ষের সৈন্যদের হাতেই অনেক নিরীহ মানুষেরও প্রাণ যায়। যুদ্ধক্ষেত্রে কে অপরাধী কে নিরপরাধ তার বিচার খুব একটা করাই হয় না। চারপাশের কবরগুলো দেখতে দেখতে এগোচ্ছিল সমিত। হঠাৎই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সে। কিছুটা তফাতে একটা জীর্ণ কবরের আড়াল থেকে উঁকি মারছে একটা বিরাট মিশকালো কুকুরের মাথা। কবরের আড়াল থেকে গলা বাড়িয়ে সে দেখছে সমিতকে। দেশি নয়, বিদেশি কুকুর। তার গলার বকলসটাও দেখা যাচ্ছে, অর্থাৎ কুকুরটা কারো পোষা। সমিতের সার্মেও প্রীতি আছে, সে কুকুর দেখলেই ভয় পায় না। কাজেই আগ্রহবশত এরপর এগোতে যাচ্ছিল কবরের দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে কুকুরটা অদৃশ্য হয়ে গেল। আর তার পর মুহূর্তেই কাছেই একটা গাছের আড়াল থেকে একজন লোক বেরিয়ে এসে দাঁড়ালো সমিতের সামনে। গতকাল সন্ধ্যার সেই রাজারাম। তবে তার পোশাকের এখন সামান্য একটু পরিবর্তন হয়েছে। গায়ে সেই পুরনো লাল কোটের বদলে এখন শুধু একটা হাত কাটা ফতুয়া। তাকে দেখে সমিত বলল, যাক, আপনার সাথে এখানে আবার দেখা হয়ে গেল। আমি এখানে আপনার সাক্ষাৎ পাবো জেনেই দেখা করতে এসেছি।
আপনি কাল বলেছিলেন এ জায়গা দেখতে আসবেন। সমিত এরপর যে কবরটার আড়ালে কুকুরটা দেখেছিল সেই কবরটার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এখানে বেশ বড় একটা বিলাতি কুকুর দেখলাম, ওটা কি আপনার কুকুর? রাজারাম কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকার পর ঠোঁটের কোণে তার মৃদু হাসির রেখা ফুটে উঠল। না, ওটা আমার কুকুর নয়, তবে ও কার কুকুর আমি জানি। সমিত আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই রাজারাম বলল, একটা বিশেষ অনুরোধ নিয়ে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। কি অনুরোধ? রাজারাম তার হাত দুটো প্রণামের ভঙ্গিতে বুকের কাছে জড়ো করল। দয়া করে যদি আজ সন্ধ্যায় আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন তবে কৃতজ্ঞ থাকি। প্রায় অপরিচিত একজন লোকের থেকে তার বাড়ি যাবার আমন্ত্রণ পেয়ে রাজারামকে ঠিক কি বলা উচিত তা বুঝে উঠতে না পেরে চুপ করে রইল সমিত। লোকটা সম্ভবত তার মনের ভাব বুঝতে পারল। আসলে দেশ ছেড়ে এত দূরে একলা পড়ে আছি তো, বাঙালি দেখলে আত্মীয় বলে মনে হয়। কতদিন বাংলা ভাষাতে কথাও বলিনি কারো সাথে। আপনি এলে খুব ভালো লাগবে আমার। কি আসবেন তো? সমিতের এমনিতে বিকেল বা সন্ধ্যের পর কোনো কাজ নেই, হোটেলেই সময় কাটাতে হবে। তবুও সে রাজারামের অনুরোধে সাড়া দেবার আগে কিছুটা ইতস্তত করতে লাগল। আমি ফৌজে ছিলাম, দেশের জন্য লড়াই করেছি, চোর ডাকাত নই। এই কথা শোনার পর আর না বলতে পারল না সমিত। এ বাবা, ছি ছি ছি, আপনাকে চোর ভাবতে যাবো কেন? ঠিক আছে, আমি 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 যাবো আপনার বাড়ি সন্ধ্যাবেলা, আমি যাব। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। আমি সন্ধে 7টায় আতার মহল্লার মুখে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি ঠিক সন্ধে 7টায় আতর মহল্লায় পৌঁছে যাব। এইবার আমি আসছি, সন্ধেবেলায় দেখা হবে। তবে এই জায়গাটাতে আপনার এখন আর না থাকাই ভালো। এদিকটাতে কোনো লোকজন নেই, আর ওই কুকুরটাও সুবিধের নয়, হঠাৎ বিপদ হতে পারে। সেদিকে লোকজন আছে, সেদিকেই বেড়ান। এই বলে নমস্কার জানিয়ে অন্যদিকে রওনা হলেন রাজারাম। সে গোবার পর সমিতেরও মনে হলো এমন নির্জন জায়গাতে সত্যি একলা থাকাটা ঠিক নয়। সেও কবরখানা ছেড়ে ফেরার পথ ধরল। সমিতের পর আরও আধ ঘন্টা চার্চ চত্বরে থাকার পর বাইরে বেরিয়ে এসে অটো রিকশাতে চেপে বসল। ফেরার আগে বাড়তি পাওনা হিসেবে সমিতকে কানপুরের অন্যতম দ্রষ্টব্য গ্লাস টেম্পল বা জৈন মন্দিরে নিয়ে গেলেন অটোচালক। সেই অদ্ভুত সুন্দর মন্দির দেখে সমিত যখন হোটেলে ফিরল তখন বেলা প্রায় 2:30। দুপুরের খাওয়া সেরে নিয়ে একটা লম্বা ঘুম দিল সে। সমিতের যখন ঘুম ভাঙল তখন গঙ্গার বুকে সূর্য ডুবে গিয়েছে। ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে কানপুর শহরের বুকে। সমিতের ঘরের জানালা দিয়ে শহরের জ্বলে ওঠা আলোক বিন্দুগুলো দেখা যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর চা পান করে স্নান সেরে ধীরে সুস্থে নৈশ আমন্ত্রণের জন্য তৈরি হয়ে নিজের ঘর ছেড়ে নিচে নেমে এলো সমিত। হোটেল থেকে বেরিয়েই সমিত দেখল গেটের পাশে একজন বুড়ো রিক্সা চালক বসে। তার রিক্সাতে চেপে আলো ঝলমল শহরের মধ্যে দিয়ে আতর মহল্লার দিকে চলল সমিত। ঠিক 7টাতেই আতর মহল্লার মুখে পৌঁছল সে। রিক্সা থেকে নেমে সমিত আতর মহল্লার ভিতরে প্রবেশ করল। অন্ধকার নামার পরেই দোকানের ঝাঁপগুলো বন্ধ হয়ে গেছে গত দিনের মতোই। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। কুয়াশার একটা পাতলা আবরণও যেন ধীরে ধীরে মাথার ওপর থেকে নামতে শুরু করেছে। স্ট্রিট ল্যাম্পের আলোগুলো সেই কুয়াশাতেই যেন ঘোলাটে লাগছে। মহল্লার ভিতরে প্রবেশ করে কিছুটা এগোবার পরেই একটা ল্যাম্পপোস্টের আড়াল থেকে বেরিয়ে এসে সমিতের সামনে দাঁড়ালো রাজারাম। একটা কালো রঙের চাদর তার গায়ে, মাথাটা সেই চাদর দিয়েই ঘোমটার মতো করে ঢাকা। আমি জানতাম আপনি আসবেন। চলুন চলুন এবার। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই অন্ধকার নামলেই না আপনাদের আতর মহল্লাটা কেমন যেন নিঝুম হয়ে যায়, মনে হয় যেন কত রাত হয়ে গেছে।
অনেক পুরনো জায়গা তো, তাই এমন মনে হয়। এখন তো তাও রাস্তায় আলো দেখছেন। আমি যখন প্রথম এখানে আসি তখন বড় লোকদের বাড়ি লণ্ঠন আর মোমবাতি জ্বলত, আর গরিবের বাড়িতে মেটে প্রদীপ বা পাটের মশাল। রাস্তার আলো তখন কল্পনার ব্যাপার ছিল। ওরা দুজনেই এগোলো রাজারামের বাড়ির দিকে। সেদিকে এগোবার সময় প্রথমে 2-4 জন লোক তার চোখে পড়লেও যত তারা সেই বাড়ির দিকে এগোতে থাকল ততই যেন চারপাশ আরো নিঝুম হয়ে আসতে লাগলো। মানুষ কেন, একটা কুকুরও পর্যন্ত নেই রাস্তাতে। নিস্তব্ধ রাস্তাতে শুধু নিজেদের পায়ের শব্দই কানে বাজছে। কিছুক্ষণের মধ্যেই সমিত পৌঁছে গেল রাজারামের হাভেলির সামনে। দরজাটা বর্তমানে কপাটহীন, ভিতরে খেলা করছে জমাট বাঁধা অন্ধকার। একটু দাঁড়ান, আলোটা জ্বালিয়ে নি। হাভেলির অন্ধকারের মধ্যে ঢুকে মিনিট খানেকের মধ্যেই কাচ ঢাকা পুরনো দিনের লণ্ঠন জ্বালিয়ে আনলেন রাজারাম। সমিতকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার আগে যেদিক থেকে তারা হেঁটে এসেছিলেন সেদিকে রাজারাম একবার ভালো করে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করলেন। হ্যাঁ, আসুন এবার। রাজারামের সাথে হাভেলিতে প্রবেশ করল সমিত। বাড়ির ভিতর ঢুকেই একটা বড় উঠোন, চারপাশের অলিন্দের গায়ে সার সার ঘর, কোথাও কোনো আলো নেই। এত বড় বাড়িতে আপনি একলাই থাকেন? হ্যাঁ, একলাই থাকি বহু বছর ধরে। বলেই উঠোন অতিক্রম করে সমিতকে নিয়ে অলিন্দের গায়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলেন রাজারাম। দোতলায় উঠে সমিতকে নিয়ে বেশ একটা বড় ঘরে প্রবেশ করল সে। ঘরের মেঝেতে একটা ফরাস পাতা, মাথার উপর ঝাড়বাতিতে বেশ কয়েকটা মোম জ্বলছে, তার আলোতে আলোকিত ঘর। চিকের পর্দা ঢাকা বেশ কয়েকটা দরজা জানালাও আছে। হাভেলির সামনে যেদিকে রাস্তাটা, সেদিকের একটা জানালার দিকে তাকিয়ে সমিতের হঠাৎই যেন মনে হলো এই ঘরে এর আগে সে এসেছে। আর এরপরই তার খেয়াল হলো গত রাতে যে অদ্ভুত স্বপ্নটা সে দেখেছে তার মধ্যেই এই ঘরটাকে সে দেখেছিল। বিবি ঘর থেকে পালিয়ে এসে এই ঘরেই যেন লুকিয়েছিল তারা। অদ্ভুত ব্যাপার তো। সমিতকে যত্ন করে মেঝেতে বসিয়ে রাজারাম বললেন, আপনার জন্য সামান্য কিছু আয়োজন করেছি, সেগুলো নিয়ে আসি, তারপর গল্প হবে। ঘরটাতে সমিতকে বসিয়ে রেখে চিকের পর্দা সরিয়ে পাশের একটা ঘরে চলে গেলেন রাজারাম। ঘরটার চারপাশে তাকিয়ে সমিত দেখল ঘরের মধ্যে অন্য আসবাব, জলের কুঁজো ইত্যাদি যা রাখা আছে তা সবই পুরানো আমলের বলেই মনে হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরে ফিরে এলেন রাজারাম। তার এক হাতে একটা রেকাবি, অন্য হাতে একটা পাথরের গ্লাস। সে দুটো তিনি সমিতের সামনে নামিয়ে রাখলেন। নিন, খাওয়া শুরু করুন। রেকাবিতে রাখা আছে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, আর পাথরের গ্লাসে রাখা আছে দুগ্ধজাত কোনো প্রকার পানীয়। গায়ের চাদরটা খুলে রাজারাম সমিতের পাশে বসলেন। তার গায়ে একটা সোনালি জরির পিরনের মতো জামা, গলার কাছে ফিতে দিয়ে বাঁধা। জিনিসটা পুরনো হলেও জামাটাতে বেশ একটা আভিজাত্য আছে। সমিত নিজেও শৌখিন ছেলে। রাজারামের পোশাকটা দেখে এক টুকরো ফল মুখে ফেলে সে তারিফ না করে পারল না। বাহ, আপনার পোশাকটা তো বেশ। আচ্ছা, এই ধরনের পোশাক এখনো এখানে পাওয়া যায়? সম্ভবত পাওয়া যায় না, তবে আপনি যেটা জড়ি বলে ভাবছেন তা আসলে হলো সোনার সুতো। সোনার সুতো? বাবা, তাহলে আপনি তো মশাই খুব ধনী লোক বলতে হবে। মানে এই জিনিস তো একসময় রাজা মহারাজারা পড়তেন বলে শুনেছি। ঠিকই শুনেছেন, তবে আমি ধনী নই, সাধারণ সৈনিক মাত্র। আসলে পোশাকটার মালিক ছিলেন জয়মাল নামের এক ধনী ব্যবসায়ী। তিনি এই পোশাকটা দিয়েছিলেন এক সেনাপতিকে, আর তার থেকে আবার আমি এই পোশাকটা পাই। সমিত সেই দুধের পানীয়ের গ্লাসে চুমুক দিয়ে বলল, এই বাড়িটা আসলে বাইরে থেকে দেখলে কিন্তু ভুতুরে বাড়ি বলে মনে হয়। কেউ যে বাড়িতে থাকেন বোঝাই যায় না একদম।
আচ্ছা, এত বড় বাড়িতে আপনার থাকতে ভয় লাগে না? না, আমি মানে ভূত প্রেতের ভয়ের কথা বলছি না, চোর ডাকাতের ভয়, এই সমস্ত কিছু। আপনি ঠিকই বলেছেন। এই বাড়িটাকে বাইরে থেকে ভুতুড়ে বাড়ি বলে মনে হওয়াতে লোকজন এ বাড়ির কাছেই ঘেঁষে না। তাছাড়া আমি আর্মির লোক, আমাদের সাহস অন্য মানুষদের থেকে একটু বেশি, তাই একলা থাকতে ভয় করে না। তবে একলা থাকতে যে একটু ফাঁকা ফাঁকা লাগে তা অস্বীকার করি না। বাড়ির বাইরে আর বিনা প্রয়োজনে কতক্ষণ ঘুরে বেড়ানো যায়। কথা হতে লাগলো দুজনের মধ্যে। অনেকটা ঘোলের মতো দেখতে সুস্বাদু পানীয়টা সমিত যখন পুরোটা শেষ করল, তারপর যেন একটু মাথা ঝিমঝিম শুরু হলো সমিতের। নিজের গায়ে রাতরের গন্ধটাও নাকে আসতে লাগলো তার। পানীয়টা কি মশাই? খাওয়ার পর দেখছি বেশ একটা আমেজ আসছে। মালাই দেওয়া ভাঙের শরবত। এ পানীয় আমাদের আর্মির মধ্যে একসময় খুব চালু ছিল। অতিথি আপ্যায়নের এটা একটা পুরনো রীতি। পানীয়টাতে ভাং মেশানো আছে শুনে সমিত একটু ভয় পেয়ে গেল। বলছি, এই শরবত খেয়ে আমার কিছু হবে না তো? আমাকে কিন্তু হোটেলে ফিরতে হবে। না না, হবে না। আমি যেখানে ব্যাটালিয়নে ছিলাম সেখানে বড় বড় চৌবাচ্চাতে শরবত বানানো হতো। সব সময় তো আর যুদ্ধ থাকতো না। অবসরের দিনগুলোতে সবাই মিলে আমোদ করে খেতাম। এখনো সেসব দিনগুলোর কথা মনে পড়ে যায়। বাইরে রাত ক্রমশ বেড়ে চলল। আচ্ছা, এই যে একলা বাংলা ছেড়ে এত দূরে পড়ে আছেন, আপনার দেশে ফিরতে ইচ্ছে হয় না? বাড়ির লোকের সাথে যোগাযোগ আছে আপনার? না, নেই। তারা আমার ঠিকানা জানি না। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবেন? যদি রাখেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তাতে আমার পাপস্খলন হবে। কি অনুরোধ? আপনাকে তো বলেইছিলাম বাড়ি থেকে পালিয়ে ফৌজে যোগ দিয়েছিলাম। ওই সময় আমাদের পরিবারের করুণ অবস্থা ছিল। বিধবা মা, ছোট ছোট ভাই বোন, একবেলা খাওয়া জোটে তো অন্য বেলা জল খেয়ে কাটাই। যেদিন রাতে আমি বাড়ি ছেড়েছিলাম সেদিন আমি একটা অন্যায় কাজ করেছিলাম। সেই যন্ত্রণা আমি আজও বুকে নিয়ে বেড়াই। সেই অন্যায় কাজটা হলো আমার মায়ের তোরঙ্গটাতে তার শেষ সম্বল দুটো পুরনো রূপোর টাকা ছিল। বাড়ি থেকে পালাবার আগে সেই টাকা দুটো চুরি করেছিলাম আমি। জীবনে সেটাই আমার প্রথম আর শেষ চুরি। হয়তোবা সেদিন ঠিক চুরি বলেও ভাবিনি। আমি ভেবেছিলাম আমার চাকরি হওয়ার পর যখন আমি ছুটিতে বাড়ি ফিরব তখন আমি তার 10 গুণ ফিরিয়ে দেব। কিন্তু সে ছুটি আর কোনোদিন মিলল না আমার। যাক, নিজের খুব অপরাধ বোধ হয় সেই কাজের জন্য। হয়তোবা আমি চলে আসার পর আমার মা ভাই বোনকে ভিক্ষা করে কাটাতে হয়েছে। ওই রূপোর টাকা দুটো থাকলে তারা হয়তো আরো কয়েকটা দিন একবেলা খেতে পারত। আমার অনুরোধ হলো, আপনি তো আমার বাড়ির কাছাকাছি থাকেন, আমি আপনাকে কিছু টাকা দেব। এত বছর পর আমার মা নিশ্চয়ই আর জীবিত নেই, কিন্তু আমার পরিবারের অন্য কেউ যদি সেখানে থাকে, তাদের হাতে যদি আপনি টাকাটা পৌঁছে দেবার ব্যবস্থা করেন তবে আমি কৃতজ্ঞ থাকব। আমার এই মনের যন্ত্রণা তাতে লাঘব হবে। আপনি আমার হাত দিয়ে টাকা পাঠাতে চান? কিন্তু আপনি তো আমাকে চেনেনই না। আপনি টাকাটা তো ডাকেও পাঠাতে পারেন। হ্যাঁ, ডাকেও টাকা পাঠাতে আমি ভরসা পাই না। আপনার সাথে আমার স্বল্প পরিচয় হলেও আমি মানুষ চিনি। আপনি অন্যের টাকা আত্মসাৎ করার মতো মানুষই নন।
দয়া করে আপনি অনুরোধটা রাখুন। সত্যি কথা বলতে কি, আপনাকে এখানে আমন্ত্রণ জানাবার পিছনে আমার মনে এ ভাবনাটাও ছিল। এতক্ষণ আসলে বলবো বলবো করেও ঠিক বলে উঠতে পারছিলাম না। কিন্তু এত বছর পর যদি আমি তাদের সন্ধান না পাই, তখন কি হবে? তারা তো এতদিনে অন্য কোথাও চলেও যেতে পারেন। আমার বাড়ির নাম আপনাকে বলেছি, শিবালয়। বাড়ির ভিতর শিব মন্দির আছে। ভট্টপল্লীর পাশে নৈহাটিতে গঙ্গার গায়ে পুরনো দিনের বিরাট বাড়ি। মায়ের নাম ছিল কুসুম সুন্দরী দাসী। সত্যি কথা বলতে গেলে ভাই বোনের নাম আজ আর আমার মনে তেমন নেই। যদি আপনি সে বাড়ির খোঁজ আর না পান, তবে টাকাগুলো কোনো অনাথ আশ্রম বা ওই ধরনের কোথাও দান করে দেবেন। আমাকে আর ও টাকা ফেরত পাঠাবার দরকার নেই। ও টাকার আজ আর কোনো প্রয়োজন নেই আমার। ভাঙের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। মাথাটা যেন আরো বেশি ঝিমঝিম লাগছে সমিতের। কিছুটা ভাঙের ঘোরে রাজারামের অনুরোধ আর উপেক্ষা করতে পারল না সমিত। ঠিক আছে, আমি চেষ্টা করব টাকাটা পৌঁছে দিতে। খোলা দরজাটার দিকে একবার তাকিয়ে নিল সে এখানে আসার আগে আমি আপনাকে টাকাগুলো বুঝিয়ে দিই। একটু অপেক্ষা করুন, আমি আসছি। কে আসবেন? কথার জবাব না দিয়ে রাজারাম অন্য একটা দরজা দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার জন্য অপেক্ষা করতে লাগলো সমিত। একসময় তার যেন মনে হতে লাগলো যেন অনন্ত সময় ধরে রাজারামের জন্যই অপেক্ষা করে বসে আছে সে। নেশাটা বেড়ে চলেছে, সেই কারণেই এমন মনে হচ্ছে, নাকি সত্যি দীর্ঘ সময় ধরে রাজারামের ফেরার অপেক্ষায় বসে আছে সমিত, তা ঠিক বুঝে উঠতে পারল না। একসময় প্রতীক্ষার অবসান ঘটল। ঘরে ঢুকলেন রাজারাম। তার হাতে একটা চামড়ার ছোট থলি। দরজার দিকে তাকিয়ে থলিটা নিয়ে রাজারাম সমিতের মুখোমুখি বসল। তারপর থলিটার ফিতে খুলে সেটা উপুড় করল সমিতের সামনের ফরাসে। মৃদু ঝনঝন শব্দ করে ছড়িয়ে পড়ল একটু ছোট আকারের আধুলির মতো মুদ্রাগুলো। সমিত একটা মুদ্রা তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখল। এ তো রূপোর টাকা বলে মনে হচ্ছে। হ্যাঁ, মিউটিনির আমলের রূপোর সিক্কা 100 সিক্কা আছে। বহুদিন ধরে নিজের কাছে ছিল। 100 সিক্কা হলেও তো এখনকার বাজারের দাম 30,000 টাকা মতো হবে। রাজারাম দরজার দিকে চোখ রেখে বললেন, হ্যাঁ, তেমন যদি হয় তবে তো আরো ভালো। তার সামনে ছড়িয়ে থাকা সিক্কাগুলোর মধ্যে আরও একটা জিনিস দেখতে পেয়ে সমিত সেটা উঠিয়ে নিল। ডিম্বাকৃতি ধরনের একটা পিতলের চাকতি। ইঞ্চি 3 লম্বা চাকতিটার দুপ্রান্তে সুতো বা দড়ি বাঁধার জন্য ছিদ্র করা। এটা কি? যখন ফৌজে ছিলাম তখন ওটা হাতে বাঁধতাম। দেখুন, ওর গায়ে রেজিমেন্টের নাম লেখা আছে। চোখটা একটু ঝাপসা লাগছে। সমিত পুরনো চাকতিটা চোখের সামনে তুলে ধরে লেখাটা পড়ল। BR46। হ্যাঁ, টাকাগুলোর সাথে ব্যাজটাও ওদের দিয়ে দেবেন, যাতে ওরা বুঝতে পারে যে সত্যি আমি ফৌজে ছিলাম। রূপোর টাকা দুটোর মতো ওই সিক্কাগুলো আমি চুরি করিনি। রাজারাম খোলা দরজার দিকে তাকাতে তাকাতে সেই পিতলের চাকতি সমেত রূপোর সিক্কাগুলো চামড়ার থলেতে ভরে ফেললেন। তারপর সেটা তুলে দিলেন সমিতের হাতে। তাড়াতাড়ি ওটা আপনার পোশাকের ভিতরে পুড়ে ফেলুন, সে এসে পড়ল বলে। কে আসবেন? অনেক রাত হলো। এবার কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে।
ওই যে আপনাকে অনুসরণ করে আসছে। আমি জানতাম ও আপনার পিছনে আসবে। সেই জন্যই তো আপনাকে আমি এখানে আসতে বলেছিলাম। আপনার সাথে সাথে ওকে আমার কাছে টেনে আনলাম। আপনি কি বলছেন? কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে রাজারাম উত্তেজিতভাবে দরজার দিকে তাকালেন। সে আসছে। কথাগুলো বলে রাজারাম ওঠার জন্য দাঁড়ালেন। তারপর ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে চিকের পর্দার আড়ালে অন্য একটা ঘরের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। রাজারামকে এমনভাবে অন্য ঘরে অদৃশ্য হতে দেখে সমিত উঠে দাঁড়ালো। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সমিত এরপর রাজারামের উদ্দেশ্যে হাঁক দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার কাছে একটা অস্পষ্ট আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে সমিত দেখল মিশমিশে কালো রঙের দানবাকৃতির কুকুর প্রবেশ করেছে ঘরের মধ্যে। বিলিতি কুকুরটা ঘরে ঢুকে প্রথমে থমকে দাঁড়িয়ে বাতাসের ঘ্রাণ নিল, তারপর স্থির দৃষ্টিতে তাকালো সমিতের দিকে। কুকুরটার গলাতে বকলস আছে, অর্থাৎ এটা কারো পোষা প্রাণী। কুকুরটাকে দেখেই দুপুরবেলা কবরখানাতে দেখা কুকুরটার কথা মনে পড়ল সমিতের। তার যেন মনে হলো এটা সেই কুকুরটাই। কুকুর সমিত ভালোই বাসে। সে মুখ দিয়ে একটা শব্দ করলো কুকুরটার উদ্দেশ্যে, কিন্তু তার পরিবর্তে কুকুরটার গলা থেকে সমিতের প্রতি ঘৃণা সূচক একটা তীব্র গর্জন বেরিয়ে এলো। সমিত ব্যাপারটাতে একটু দমে গেলেও এরপর মৃদু শীষ দিল কুকুরটাকে লক্ষ্য করে। আর সেই শীষ শুনে শান্ত হবার পরিবর্তে দ্বিগুণ শব্দে গর্জে উঠে কুকুরটা তার হিংস্র দাঁতগুলো বের করল। সমিতের মনে পড়ল রাজারাম তাকে বলেছিলেন কুকুরটা নাকি সুবিধার নয়। সমিতের কথাটা মাথায় আসতেই সে ভাবল কুকুরটাকে আর ঘাঁটানোর দরকার নেই। সে নিশ্চুপভাবে তাকিয়ে রইল বিশাল কুকুরটার দিকে। কুকুরটাও তাকিয়ে আছে সমিতের দিকে। সমিত কুকুরটার দিকে তাকিয়ে বুঝতে পারল ধীরে ধীরে সমিতের প্রতি একটা জান্তব আক্রোশ যেন সঞ্চারিত হচ্ছে কুকুরটার মধ্যে। প্রাণীটার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে শুরু করেছে। আর এরপরই চাপা গর্জন করতে করতে মিশমিশে কালো রঙের কুকুরটা এক পা করে এগিয়ে আসতে লাগলো সমিতের দিকে। লাল লম্বা জিভ বেয়ে ফোঁটা ফোঁটা লালা ঝরছে। ধবধবে সাদা হিংস্র দাঁতগুলো যেন এগিয়ে আসছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সমিতের টুঁটি ছিঁড়ে ফেলার জন্যে। কুকুরের এমন ভয়ঙ্কর রূপ এর আগে কোনো দিন সমিত দেখেনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সমিত। তার 7-8 হাত দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়ে প্রাণীটি। সমিতের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকে যেন শেষ একবার জরিপ করে নিতে চাইল সে। সমিত তার একটা হাত দিয়ে নিজের গলাটা আড়াল করল। প্রাণীটা সত্যি তার উপর ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে পাশের ঘর থেকে তলোয়ার হাতে ছুটে বেরিয়ে এসে তাদের দুজনের মধ্যে দাঁড়ালেন রাজারাম। তাকে দেখা মাত্রই বিজাতীয় আক্রোশে রক্ত জল করা একটা চিৎকার বেরিয়ে এলো কুকুরটার গলা থেকে। আর তারপরে দানব কুকুরটা লাফ দিল রাজারামকে লক্ষ্য করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজারাম চকিতে একপাশে সরে গিয়ে তলোয়ার চালালেন কুকুরটাকে লক্ষ্য করে। শূন্যে ভাসমান অবস্থাতেই কুকুরটার মাথা তলোয়ারের কোপে আলাদা হয়ে ধর মুন্ডু ছিটকে পড়ল ঘরের দুদিকে। মাটিতে পড়ে থাকা মুন্ডুটার দিকে তাকিয়ে রাজারাম অট্টহাস্য করে উঠলেন। এতদিনে আমি শান্তি পেলাম। এই দিনটার জন্য আমি যুগ যুগ ধরে প্রতীক্ষায় ছিলাম। আমি জানতাম ও আসবেই। আমি আজ প্রতিশোধ নিলাম। প্রতিশোধ। কিসের প্রতিশোধ? কিন্তু রাজারাম কোনো উত্তর দেবার আগেই হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো একদল লোক। লোকগুলোকে দেখে হতবাক হয়ে গেল সমিত। যেন ইতিহাস বইয়ের পাতা থেকে উঠে এসেছে তারা। গোরা সৈন্য, তাদের পোশাক সেই মিউটিনির সময়কার। কাঁধে সোনালি সুতোর ঝালর আর বড় বড় ধাতব বোতামাটা লাল রঙের জামা। কোমর বন্ধ থেকে ঝুলছে তলোয়ার, পিঠে সঙ্গিন বা ছুরির ফলা বসানো বন্দুক, পায়ে হাঁটু পর্যন্ত ঢাকা জুতো। লোকগুলো ঘরে ঢুকেই কাঁধের বন্দুক খুলে সঙ্গিন উঁচিয়ে ঘিরে ফেলল তাদের দুজনকে। তাদের মধ্যে সেনাধ্যক্ষ গোছের যে সাহেবটা ছিল, সে মাটিতে পড়ে থাকা কুকুরটার চিহ্ন মুন্ডটার দিকে তাকিয়ে বলে উঠল,
Oh my God! আমার কুকুরটাকে মারলো কে? আমি বেড়েছি। তোমার নাম সিম্পসন। ওটা যে তোমার কুকুর সেটাও আমি জানি। টমিকে? মুহূর্তের জন্য যেন নিস্তব্ধতা নেমে এলো ঘরে। তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ আমি সেই লোক। আমার নাম ধুন্ধুপান্ত। লোকে আমাকে ডাকে নানা সাহেব বলে। কথাটা শুনে সিমসন সহ ঘর শুদ্ধ লোক চমকে উঠল। সমিত। তার চোখের সামনে যা ঘটছে, সে যা দেখছে শুনছে, তা কি সব সত্যি, নাকি ভাঙের নেশাতে সে ভুল দেখছে? রাজারামের পরিচয় জানার পর কয়েক মুহূর্তের মধ্যে প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে সিমসন বলে উঠল, ধরো ওকে, ধরো, বেঁধে ফেলো। সেনাধ্যক্ষের নির্দেশ পেয়ে 4-5 জন সৈন্য ঝাঁপিয়ে পড়ল রাজারাম অথবা নানা সাহেবের ওপর। একটা ঝটাপটি হলো ঠিকই, কিন্তু একজন মানুষের পক্ষে অতগুলো লোকের সাথে এঁটে ওঠা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই রাজারামের হাত দুটো পিছ মোড়া করে তারা বেঁধে ফেলল। একজন লোক তারপর সমিতকে দেখিয়ে সিমসনকে বলল, সাহাব, এই লোকটার কি হবে? আগে ভয়ঙ্কর লোকটার ব্যবস্থা কর, তারপর এই নেটিভটাকে দেখছি। বলেই সিমসন নানা সাহেব বলে পরিচয় দেওয়া রাজারামের দিকে ঘুরল। ওকে সেনাপতি হাভলকের কাছে জ্যান্ত নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু ও লোকজন আশেপাশে লুকিয়ে থাকতে পারে। অন্ধকারের মধ্যে তারা ওকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। লোকটাকে কড়িকাঠ থেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, তারপর ওর মুন্ডুটা কেটে নিয়ে সেনাপতি হাভলককে উপহার দিব। কথাটা শুনে রাজারাম অথবা নানা সাহেব কিছু বললেন না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত একটা হাসি। সেনাধ্যক্ষের নির্দেশ পালন করতে কাজে নেমে পড়ল তার সৈন্যরা। ছাদের কড়িকাঠের মধ্যে দিয়ে প্রথমে একটা মোটা রশি গলিয়ে দিয়ে তার এক প্রান্তে একটা ফাঁস তৈরি করে শক্ত করে সেটা পরিয়ে দেওয়া হলো রাজারামের গলাতে। 3 জন সৈনিক ধরে রইল দড়ির অপর প্রান্ত। চোখের ইশারাতে এরপর শেষ নির্দেশ দিল সিমসন। সঙ্গে সঙ্গে দড়ি ধরে টানতে শুরু করলো সেই 3 জন সৈনিক। মুহূর্তের মধ্যে মাটি থেকে শূন্যে উঠে গেল নানা সাহেব পরিচয় দেওয়া রাজারামের দেহটা। বিভৎস দৃশ্য। শূন্যে ছটফট করতে লাগলো তার শরীরটা। ঠিক সেই মুহূর্তে সম্বিত ফিরল সমিতে। সে বুঝতে পারল তাকে পালাবার চেষ্টা করতে হবে। সিমসন সহ অন্যরা তাকিয়ে আছে ছটফট করতে থাকা দেহটার দিকে। তারা অপেক্ষা করছে কখন তা স্থির হয়ে যায় তা দেখার প্রত্যাশাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বুকে কাঁপন ধরিয়ে দেওয়া মিউটিনির নেতা নানা সাহেবকে ফাঁসিতে ঝোলাচ্ছে তারা। সমিতের দিকে তাদের খেয়ালই নেই। আর তাদের সেই অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে খোলা দরজার দিকে তীর বেগে ছুটল সমিত। আর বুকের ভেতর থেকে সিক্কার থলিটা ছিটকে পড়ল মাটিতে। থলের মুখ খুলে গিয়ে রূপার সিক্কাগুলো ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। সিমসন চিৎকার করে উঠল, দুজন গোরা সৈনিক সমিতের পিছু ধাওয়া করল। সিঁড়ি বেয়ে নিচে নেমে উঠোন পেরিয়ে বাইরে পালাবার জন্য ছুটল সমিত। আর পিছনে ধেয়ে আসছে গোরা সৈনিকেরা। হাভেলির বাইরে বেরিয়ে এলো সমিত। তারপর ছুটতে শুরু করলো রাস্তা ধরে। একটু এগিয়ে এসে দেখল উল্টো দিক থেকে কারা যেন আসছে। নিশ্চয়ই ওরাও গোরা সৈনিকই হবে। এবার কোথায় পালাবে সমিত? এরপরই অসাবধানে রাস্তায় পড়ে থাকা একটা পাথরের টুকরোতে হোঁচট খেয়ে ছিটকে পড়ল সমিত। আর পরক্ষণেই সে জ্ঞান হারিয়ে ফেলল। জলের ছিটেতে জ্ঞান ফিরল সমিতের। রাস্তার মাঝখানেই সে পড়ে আছে। তবে চোখ মেলে সে যাদের দেখলে তারা কেউ গোরা সৈনিক নয়, পবন সিং আর তার সাথে কয়েকজন লোক। সুমিত উঠে বসে একটু ধাতস্থ হবার পর পবন সিং বলল, কি হয়েছে আপনার? হ্যাঁ, আরে রাত 11টার সময় হোটেলের ম্যানেজার আমাকে টেলিফোন করলেন আপনি আতর মহল্লায় আসবেন বলে হোটেল থেকে বেরিয়েছেন, কিন্তু ঘন্টাখানেক বাদে ফেরার কথা থাকলেও ফেরেননি। আরে খবরটা শুনে তো আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। লোকজন নিয়ে আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি আপনি রাস্তার মাঝখানে পড়ে আছেন।
সমিতের চোখের সামনে তখনও ভেসে আছে সেই দৃশ্য। নিজেকে নানা সাহেব বলে পরিচয় দেওয়া রাজারামের দেহটা শূন্যে ছটফট করছে। তার কানে বাজছে তার পিছনে ধেয়ে আসা গোরা সৈনিকদের পায়ের শব্দ। কিন্তু সমিত যা দেখল তা কি সত্যি, নাকি ভাঙের শরবতের প্রভাব? এখনো সমিত বুঝে উঠতে পারছে না কিছুই। তবে সমিতের মনে হলো পবন সিংকে সত্যি কথাগুলো বললে সে নিশ্চয়ই তাকে পাগল ভাববে। আমি এখানে এক বাঙালি ভদ্রলোকের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম। তিনি ভাঙের শরবত খেতে দিয়েছিলেন, ওটা খেয়েই। ও, ব্যাপারটা বুঝতে পেরেছি। হোটেলে ফিরে কাল একটু বেলা পর্যন্ত ঘুমালে সব ঠিক হয়ে যাবে, ভাঙের নেশা ছেড়ে যাবে। আমি ভাবছিলাম আপনি কোনো চোর ডাকাতের খপ্পরে পড়েছেন কিনা। নিন নিন নিন, উঠে পড়ুন উঠে পড়ুন। সমিত উঠে দাঁড়ালো। আতর মহল্লার প্রবেশ পথেই দাঁড়িয়েছিল পবন সিং এর গাড়ি। তার এবং তার সঙ্গীদের সাথে সমিত সেই গাড়িতে চেপে বসল। কিছুক্ষণের মধ্যেই মাঝরাত করে সমিত পৌঁছে গেল তার হোটেলে। তাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে বিদায় নেবার আগে পবন সিং তাকে জানিয়ে গেলেন আগের কথা মতোই পরদিন সন্ধ্যায় তিনি আবার আসবেন সমিতকে রেল স্টেশনে পৌঁছে দেবার জন্য। পরদিন বেশ বেলাতেই ঘুম ভাঙল সমিতের। ঘুম ভাঙার পরেই সে ভাবতে লাগলো সেই বৃদ্ধ দোকানির দোকান থেকে খাস গুলাব আতর মেখে বেরিয়ে রাজারামের সাথে সাক্ষাৎ হবার পর থেকে গত রাত পর্যন্ত ঘটনার কথা। সে ভাবতে লাগলো এত বড় ঘটনাটা কিভাবে সম্পূর্ণ মিথ্যা হতে পারে? না, কিছুতেই তা পারে না। হঠাৎ তার মনে হলো এখন তো দিনের বেলা, আতর মহল্লাতে এখন গেলে কোনো অসুবিধে হবার কথা নয়। বৃদ্ধ আতর বিক্রেতা হয়তোবা তাকে ওই বাড়িটার ব্যাপারে বা রাজারামের সম্বন্ধে কিছু জানাতে পারে। এই কথা ভেবে সমিত সিদ্ধান্ত নিল সে আবার যাবে আতর মহল্লাতে। কিছুক্ষণের মধ্যে সমিত হোটেলেরই একটা গাড়ি নিয়ে রওনা হলো আতর মহল্লার দিকে। সমিত যখন আতর মহল্লাতে পৌঁছল তখন বেলা 12টা। জমজমাট ভিড়, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত আতর মহল্লা। তাছাড়া গত রাতে একটা ঘটনা ঘটেছে এখানে, তা দেখবার জন্যে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে আতর মহল্লাতে। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে একটু এগোতেই সমিত দেখতে পেল দৃশ্যটা। গত রাতে সমিত যে বাড়িতে উপস্থিত হয়েছিল বটগাছটাকে উপড়ে নিয়ে ভেঙে পড়েছে সেই হাভেলি। কৌতূহলী জনতার ভিড় সেই ধ্বংসস্তূপের সামনে। ভিড় সামলাতে কয়েকজন পুলিশও উপস্থিত হয়েছে সেখানে। বিস্মিত সমিত হাভেলির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় একজনকে জিজ্ঞেস করতেই সে জানালো ভোর রাতে সূর্যের আলো ফোটার ঠিক আগে প্রচণ্ড শব্দ করে নাকি ভেঙে পড়েছে প্রাচীন এই হাভেলি। সমিত এরপর আর সেখানে দাঁড়ালো না। সে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই গিয়ে উপস্থিত হলো বৃদ্ধ ফিরদৌসের দোকানে। বৃদ্ধ ফিরদৌস দোকানে নিজের জায়গাতেই বসেছিলেন। তিনি তাকে চিনতে পারলেন। আইয়ে জনাব আইয়ে, তশরিফ রাখিয়ে। আজ কানপুর ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদের মহল্লাতে একটু বেড়াতে এলাম, ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। সমিতের কথা শুনে বৃদ্ধর বলিরেখাময় মুখে হাসি ফুটে উঠল। কাউন্টারের মতো ঘেরা জায়গাটার বাইরে একটা টুল রাখা ছিল, তাতে বসল সমিত। বৃদ্ধ আতরওয়ালা আগের দিনের মতোই সমিতকে কাঁসার গ্লাসে ঠান্ডা জল দিয়ে আপ্যায়ন করলেন। আপনাদের মহল্লাতে বটগাছের পাশে যে পুরনো হাভেলিটা ছিল না, ওটা ভেঙে পড়েছে দেখলাম। অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমিও শুনলাম। এ মহল্লাতে আমার এই দোকানটা যেমন সব থেকে পুরানো, তেমনি আতর মহল্লার সব থেকে পুরানো বাড়ি ছিল ওটা। সিপাহী জঙ্গা আমলের বাড়ি। ওকে আমরা ডাকতাম ইমানদার হাভেলি নামে। এর শহর থেকে পুরানো সব চিহ্ন একে একে মুছে যাচ্ছে। ইমানদার হাভেলি, আচ্ছা বলছি এই নামটার পেছনে কি কোনো গল্প আছে? হ্যাঁ জনাব, আর তার সাথে খাস গুলাব আতরেরও ব্যাপারটাও জড়িয়ে আছে।
ও বাড়িতে নাকি শেষবারের জন্য দেখা গিয়েছিল নানা সাহাবকে। তারপর তিনি কানপুর থেকে উধাও হয়ে যান। পরবর্তীকালে কোথাও তার খোঁজ মেলেনি। তবে ও বাড়িটার নাম ইমানদার হাভেলি হয়েছিল এক অন্য ইমানদার সিপাহীর জন্য। আচ্ছা, গল্পটা কি একটু শোনা যায়? প্রশ্ন শুনে একটু চুপ করে থেকে চশমাটা একটু ঠিক করে নিয়ে বৃদ্ধ ফিরদৌস বলতে শুরু করলেন। इस पुरानी हवेली की कहानी আমি শুনেছিলাম আমার দাদা পরদাদার মুখে। বংশ পরম্পরায় চলে আসা মিউটিনির সময়কার কাহিনী। সে সময় কানপুর সেনা ছাউনিতে থাকতো 46 বেঙ্গল ইনফেন্ট্রি রেজিমেন্ট। বহু বাঙালি ছিল সেই রেজিমেন্টে। যুদ্ধ যখন সারা দেশে ছড়িয়ে পড়ল, তখন ওই বাঙালি রেজিমেন্ট কানপুর দখল করে নিল। এখানে উপস্থিত হওয়া নানা সাহেবের নেতৃত্বে। কিন্তু कुछ দিনের মধ্যে ক্যাপ্টেন হাভলক বিশাল ফৌজ নিয়ে এসে কানপুরের দখল নিলেন। পিছু উঠল বাগী সিপাহীরা। তাদের মধ্যে যারা পালাতে পারল তারা বাঁচল, আর যারা পারল না তাদের তোপের মুখে বেঁধে উড়িয়ে দিতে লাগলো কোম্পানি। নানা সাহেব তখনও কানপুর শহর থেকে পালাতে পারেননি। ব্যাপারটা অনুমান করে কোম্পানি লোকেরা পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো মিউটিনির মাথা নানা সাহাবকে। 1000 টাকা মাথার দাম ঘোষণা হলো তার। হাভলক সাহাব নানা রাওকে ধরার মূল দায়িত্ব দিয়েছিলেন সিমসন নামে তার অনুচরকে। সিমসনের একটা বিরাট বড় বিলাতি কুকুর ছিল। সুমিত চমকে উঠল। বৃদ্ধ ফিরদৌস আবার বলতে লাগলেন, হ্যাঁ, নানা সাহাব তখন কানপুরেই ছিলেন। আপনি হয়তো শুনে থাকবেন নানা সাহাব ছদ্মবেশ ধরতে দারুণ পটু ছিলেন। বিভিন্ন রকম ছদ্মবেশ গ্রহণ করে বেড়াতে লাগলেন। একদিন তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে কোম্পানির ফৌজের সাথে লুকোচুরি খেলছিলেন। কিন্তু সে খবর পৌঁছে গেল কোম্পানির কাছে। সিমসন সাহাব তার সঙ্গী কুকুরটা ও গোরা সৈন্যদের নিয়ে জয়মলের হাভেলির দিকে রওনা হলো নানাজিকে ধরার জন্য। হ্যাঁ, কিন্তু ভাগ্যক্রমে নানা সাহাবও জানতে পারলেন ব্যাপারটা। নিজের আংরা খাটা খুলে তিনি জয়মলের দেওয়া একটা পোশাক পরে নতুন ছদ্মবেশ ধারণ করে রওনা হলেন অন্য একটা আস্তানার দিকে, যেখানে বেঙ্গল রেজিমেন্টের এক বিশ্বস্ত সৈন্য তার জন্য অপেক্ষা করছে। নানা সাহাব সিদ্ধান্ত নিলেন সে জায়গাতে গিয়ে মাঝরাত পর্যন্ত লুকিয়ে থাকার। তারপর সে বাঙালি যোদ্ধাকে সঙ্গী করে সে রাতে কানপুর ত্যাগ করবেন। ব্যবসায়ী জয়মলের হাভেলি ত্যাগ করে তিনি যে আস্তানার দিকে রওনা হলেন তা হলো ওই ভেঙে পোড়া বাড়িটা। হ্যাঁ, নানা সাহাব ব্যবসায়ী জয়মলের বাড়ি ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো কোম্পানির সিমসন। বৃদ্ধ জয়মল প্রথমে স্বীকার করতে চাননি যে নানা সাহাব সেখানে কিছুক্ষণের আগে পর্যন্ত উপস্থিত ছিলেন। তার থেকে কথা বার করার জন্য সিমসন তার 3 ছেলেকে ফাঁসিতে লটকে দিলেও তিনি কিন্তু চুপ করেছিলেন, কিছু বলেননি। কিন্তু শয়তান সিমসন যখন জয়মলের বংশের শেষ প্রদীপ তার 5 বছরের নাতিটাকে তলোয়ারের কোপে কাটতে উদ্যত হলো, তখন জয়মল নাতিকে বাঁচানোর জন্য সত্যি কথাটা ভুলে দিলেন যে হ্যাঁ, নানা সাহাব তার বাড়িতে এসেছিলেন এবং তার দেওয়া পোশাক পরে ছদ্মবেশে বেরিয়ে গেছেন। তবে তিনি কোথাও গেছেন তা তার জানা নাই।
সিমসন ভাবতে লাগলো কিভাবে নানা সাহেবের সন্ধান পাওয়া যায়। হঠাৎ ধূর্ত সিমসনের মাথাতে একটা বুদ্ধি এলো। জয়মলের শরীরে, তার ঘরে আতরের গন্ধ একেবারে ভোর ভোর করছে। সিমসন জয়মলকে জিজ্ঞেস করলো, তুমি কি আতর মাখো? কি আতর মাখো? তোমার শিশিটা দাও তো। জয়মল বলল, হ্যাঁ মাখি, আব্দুল আলীর খাস গোলাপ আতর মাখি। তিনি শিশিটা তুলে দিলেন সিমসনের হাতে। ধূর্ত সিমসন সেই আতরের শিশিটা তার কুকুরকে শুকিয়ে ছেড়ে দিলেন রাস্তায়। মনিবের ইঙ্গিত পেয়ে কুকুর ছুটল সেই আতরের গন্ধের সন্ধানে, আর তার পিছনে পিছনে সিমসন সহ তার সৈন্যরা। নানা সাহেব পৌঁছে গেছিলেন আতর মহল্লার হাভেলিতে। তিনি আর তার বিশ্বস্ত এক বাঙালি সৈনিক রাজারাম হাভেলিতে অপেক্ষা করছিলেন মধ্যরাত হওয়ার জন্য। কিন্তু সে সময় আসার আগেই বাড়ির বাইরে তারা কুকুরের ডাক শুনতে পেয়ে দেখতে পেলেন সিমসনের কুকুরটাকে। কয়েক মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারলেন কিভাবে কুকুরটা সেই হাভেলিতে পৌঁছেছে। এখন উপায় কি? নানা সাহেব তো এই পোশাকে যেখানেই যাবেন সেখানেই আতরের গন্ধ অনুসরণ করে পৌঁছে যাবে কুকুরটা, আর তার সঙ্গে কোম্পানির সৈন্যরা। কিন্তু নানা সাহেবকে বাঁচার পথ দিল সেই ইমানদার সিপাহী রাজারাম। নানা সাহেবের গায়ের আতরের গন্ধ মাখা পোশাকটার সাথে নিজের পোশাক সে বদল করে নিল। রাজারামকে আশীর্বাদ করে এই হাভেলি ছেড়ে নিরুদ্দেশের পথে রওনা হলেন সিপাহী বিদ্রোহের নেতা নানা সাহেব। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হল সিমসন সাহেব। রাজারামকে ধরল তারা। রাজারামের পরনে তখন সোনার সুতোয় বোনা পোশাকে আতরের গন্ধ। রাজারাম নিজের পরিচয় দিল নানা সাহেব বলে। সিমসন ওই বাড়িতেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার মুন্ডু কেটে নিয়ে গেল হ্যাভলকের কাছে। হ্যাভলক অবশ্য সেই মুন্ডু দেখেই বুঝতে পারলেন সেটা নানা সাহেবের মুন্ডু নয়। নানা সাহেব কর্ণকুণ্ডল পরতেন। কাটা মুন্ডর কানে কর্ণকুণ্ডলের ছিদ্র ছিল না। মিউটিনির ইমানদার বাঙালি সৈনিক রাজারামের ইমানদারির জন্যই সেবার প্রাণ রক্ষা হয়েছিল নানা সাহেবের। তাই পরবর্তীকালে ওই বাড়ির নাম হয় ইমানদার হাভেলি। সিমসন সাহেবের কুকুরটা অবশ্য এরপরও বহুদিন কানপুরের পথে ঘুরে বেড়াত নানা সাহেবের খোঁজে, কিন্তু কখনো তার আর সন্ধান মেলেনি। এই কাহিনী শোনার পর সব স্পষ্ট হয়ে গেল সমিতের কাছে। সে যা দেখেছে তা মিথ্যা নয়। সত্যি এই খাস গুলাবাতরের গন্ধের ক্ষমতা আছে বটে, যা অতীতের অন্ধকার থেকে জাগিয়ে তুলেছিল সৈনিক রাজারামকে আর সিমসন সাহেবের কুকুরটাকে। রাজারামের শিক্ষাগুলো সমিতের পক্ষে তার উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হল না। যদিও 150 বছর আগের রাজারামের গঙ্গা তীরের সেই বাড়ি আজ খুঁজে পাওয়া যেত কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। তবে এটাই সান্ত্বনা যে ইতিহাসের গর্ভ থেকে উঠে এসে সমিতের গায়ের আতরের গন্ধের সূত্র ধরে সিমসন সাহেবের ভয়ঙ্কর কুকুরটাকে হত্যা করে শেষ পর্যন্ত প্রতিশোধ নিলেন সিপাহী বিদ্রোহের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক রাজারাম, যাঁর আত্মত্যাগের কথা, ইমানদারির কথা কোনো ইতিহাস বইতে লেখা নেই। বৃদ্ধ আতর বিক্রেতা ফিরদৌস এরপর বললেন, ও খাস গুলাব আতরের গন্ধ কয়েকশো বছরও বেঁচে থাকে। মোরা মানুষকেও জাগিয়ে তুলে। হ্যাঁ, তা এখন আমি খুব ভালো করেই জানি। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আতরের গন্ধ। আজকের গল্পের সূত্রধার, গল্পপাঠ আতর দোকানি, বৃদ্ধ অটো চালক এবং জনৈক সৈন্যের ভূমিকায় আমি আকাশ। সমিতের ভূমিকায়
শুভ্রদীপ, রাজারাম দত্তের ভূমিকায় দীপঙ্কর, পবন সিংয়ের ভূমিকায় শরিত, বৃদ্ধ দোকানি এবং হোটেলের বেয়ারার ভূমিকায় কৌশিক, হোটেলের ম্যানেজারের ভূমিকায় রক্তিম এবং সেনাধ্যক্ষের ভূমিকায় সমীরণ। আজকের গল্পে শ্রুতিনাট্যরূপ দানে মোহর, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে ইউটিউবের পাশাপাশি আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। এছাড়া সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা তা করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।